nang han haudoi ni nang han tholakani স্বাগতম এবং শুভেচ্ছা হায়না হ্যাঁ রুমিতা আজকে আমরা শুরু করতে যাচ্ছি আজকের লাইভ সবাইকে স্বাগতম এবং শুভ সন্ধ্যা সবাইকে স্বাগত হ্যাঁ রুমিতা বলেন হ্যাঁ রুমিতা বলেন রুমিতা আচ্ছা রুমিতা নেটওয়ার্কটা একটু দুর্বল আছে হ্যাঁ বলেন রুমিতা বলেন শোনা যাচ্ছে হ্যাঁ হ্যাঁ আজকে বাংলাদেশের আদিবাসী সাহিত্য নিয়ে ভার্চুয়াল যে এক মাসব্যাপী অনুষ্ঠান তার আজকে 11তম দিন আজকের আমাদের 11তম দিনের বিষয় হচ্ছে আদিবাসী সাহিত্য আড্ডা কবিতা পাঠ পর্ব 3 এখানে আমরা আমাদের বাংলাদেশের অন্যান্য অঞ্চল যে অঞ্চলে আমাদের আদিবাসীরা অবস্থান করেন সেই আদিবাসীদের নিয়ে যারা কবিতা চর্চা করেন যারা কবি তাদেরকে নিয়ে আমাদের আজকের এই কবিতা পাঠের আসর এবং আড্ডা এখানে পুরো অনুষ্ঠানে যারা সহযোগিতা করছে তারা সেই সংগঠনগুলো হচ্ছে বাংলাদেশ মণিপুরী সাহিত্য সংসদ, চিটং হিল ট্র্যাক্স রাইটার্স ইউনিয়ন, থক বিরিম এবং মণিপুরী মিরর। আর প্রান্তিক কথা এর ফেসবুক এবং ইউটিউবের মাধ্যমে এই অনুষ্ঠানটা সরাসরি লাইভে এটাকে দেখানো হচ্ছে। এখন আজকের এই আমাদের আদিবাসী সাহিত্য নিয়ে যে মাসব্যাপী ভার্চুয়াল অনুষ্ঠান তার আজকের এই পর্বে আমাদের এই অনলাইন অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন সবিতা চাকমা। আমি ওনার সম্বন্ধে এবং ওনার কবিতা নিয়ে উনি কিছু বলবেন এবং ওনার স্বরচিত কবিতা উনি পাঠ করবেন। সবিতা চাকমাদি আপনি জাস্ট কি করে আমরা কি বলি আপনার শুভেচ্ছা বক্তব্য দেন শুভেচ্ছা বক্তব্য আপনার আনমিউট করা আছে একটু আনমিউট হ্যাঁ আনমিউট করেন আনমিউট করে আপনি চলে আসেন তারপরে আমরা আপনার দিয়ে আমরা শুরু করব আর কি হ্যাঁ আনমিউট করেন শোনা যাচ্ছে সবিতাদি আপনার আনমিউট করতে হবে ওই কিটা মাইক্রোফোনটা হ্যাঁ মাইক্রোফোনের ওই লাল কি অংশটাতে ক্লিক করেন নেটওয়ার্কও দুর্বল কিন্তু ওই শোনা যাচ্ছে তো আমাদের কথাগুলা আচ্ছা আমরা নেটওয়ার্কের যেটা হয় বাংলাদেশের নেটওয়ার্কে আর বিশেষ করে হিল ট্র্যাক্স বা আমাদের পার্বত্য চট্টগ্রামে আরো কঠিন অবস্থা আমাদের আরো দুই একজন আছেন ওনারাও ঠিকমতো আসতে পারছেন না বা কথা শোনা যাচ্ছে না বা লাইন কেটে যাচ্ছে তো এই ধরনের সমস্যা হয়েই থাকে তো আমরা আর কথা বাড়াচ্ছি না ওনাকে আমরা আগামীতে বা পরবর্তীতে দিব তো এখন এই মুহূর্তে হ্যাঁ সবিতাদি আপনি কথা বলতে পারছেন শোনা যাচ্ছে হ্যাঁ হ্যাঁ শোনা যাচ্ছে বলেন শোনা যাচ্ছে শোনা যাচ্ছে আবার অফ হয়ে যাচ্ছে হ্যাঁ শোনা যাচ্ছে হ্যাঁ আমি আপনাদের দেখতে পাচ্ছি বাট নেটটা খুব দুর্বল তো আপনারটা এর জন্য আচ্ছা ধন্যবাদ শুভ সন্ধ্যা সবাইকে আমার অন্তর থেকে আপনাদের
জানাচ্ছি এবং আরো কৃতজ্ঞতা বোধ জানাচ্ছি, আমার কৃতজ্ঞতা জানাচ্ছি আমাকে আজকে এই অনুষ্ঠানে রাখার জন্য। তো আজকের যে 11তম দিন, সেটা জেনে খুব ভালো আমরা খুব ভালো লাগলো আমার। দিদি নেটওয়ার্কটা খুবই দুর্বল জন্য আপনাদের প্রতি আধুনিক যে তথ্য প্রযুক্তি যোগদান করতে যারা ছিলেন সেটা আমার না। হ্যালো রমিতা দি, শোনা যাচ্ছে। হ্যালো, হ্যাঁ শোনা যাচ্ছে দিদি। শুনতে? হ্যাঁ শোনা যাচ্ছে। আচ্ছা, আমি কবিতা শুরু করছি। আচ্ছা। কবিতা তিন গরম। হ্যাঁ, কবিতার নামটাও কবিতা। কবিতা তিন অক্ষরের ইগ্য শব্দ হরং লেগং গরম। এতে উতার লেগানা মনে হয় খুব সোজা, কবি অন্যর মুহূর্তে বড়ি যায় হাতার পর হাতা, কিন্তু মই জেকে লেগং উল্লো বুল্লো লিগি নজানং সহজে। নমিলে ছন্দ নমিলে মাত্রা, মুই কবি নয় দ সদা নয় বানা দিয়ে হলো কবিতা এক এক উক্তি। কেউ সন্দেহ আবেগর বিশ্লেষণ, অনেকে তারে সাহিত্যই নান্দন। সে লগে মুইও একা হই সাঙ্গে মনর অসহ্য কষ্ট কবিতা, মনর সুখ কবিতা, মনর দুঃখ কবিতা, মনর আজি উজি কবিতা, মনর চগু ফানি কবিতা। লেগা দলে ইজু লেগায় যে কি হল কি নহল বাবা নয় যে লেগদে হানং আজং হবারে যা হবার সাঙর বোঝে জানিলু না নজানো। মনানে ছেলে কবিতা লেগঙ্গে হলে অয় সৃষ্টির আনন্দে মনান মর অয় নয় অয়, কিন্তু মাঝে মধ্যে লিগিবার ছেলেও ইজ্ঞ শব্দও লিগি নবারং, ইজ্ঞ বাক্যও থুমগুড়ি নবারং। মনান বানা উদাস উদাস বাবং 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 হেনে হকে হাতাবোধ হলম বুঝেই পারং। কবিতা সেনত দেই মল্লাই একেবারে কঠিন, বানা লিগিলে কি কবি হয় না কবিতা হয়? কবিও না সহজ নয়, যার তার হাম নয়। কবি একখান খেতাব, একখান উপাধি, একখান সম্মান, একখান স্বীকৃতি। হেনে কবিও আরো হয় বজরলে, হেনে কবিও হয় ক্লাস লেগা পড়িলে, হেনে কবিও আরো দুগুণ বই পড়িলে। হেনে কবিতা লিগিন মাঞ্জরে বুঝে নজানিলে, হেনে কবিতা লিগিন ম লেগা মাঞ্জে মুগে মুগে নহলে। মুইছে দাম ছাড়া
মুই বাচ্চুপ ছাড়া হবারে সমলে আরো সমলে লিখি জানি মুই কবিতা। ধন্যবাদ সবাইকে। আপাতত আমার আবৃত্তি বা কবিতা বলা এখানেই শেষ করছি। রুমিতা, তোমার কি আছে? আপনার, হ্যাঁ, ওই আনমিউট করতে হবে। হ্যাঁ, হ্যাঁ, অনেক সুন্দর দিদি। একটু বোঝা মানে মনোযোগ দিয়ে শুনছিলাম, যে একটু বোঝার চেষ্টা করছিলাম। এই মুহূর্তে এই যে টিভি হ্যাঁ স্ক্রিনে আসলো যে সুমারি সুমারি দিদি ইয়ে করলো, সুমারি 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 বলি, সুমারি দিদি আচ্ছা, লাভলি হ্যাঁ আপনার। হ্যাঁ হ্যাঁ, সুমারি দিদি এখন এই যে ইয়ে মেসেঞ্জারে দিল আপনার ইয়ে হ্যাঁ বোন, হ্যাঁ দিদি আপনি। হ্যাঁ, হ্যাঁ সুমারিদি আমাদের পরিচিত, খুবই হ্যাঁ পরিচিত, খুবই পাচ্ছি না। কাছের। এখনো লাভলি সুমারি আমাদের একসাথে অনেক যোগাযোগ ছিল। সেটাই। হ্যাঁ, আমার চাচাতো বোন। হ্যাঁ, লিখলো তো আপনি ওনার হ্যাঁ জেঠাতো হ্যাঁ বোন, হ্যাঁ, সেই যা একই পাড়া আত্মীয়তা। একই হ্যাঁ, পাড়া। আত্মীয়তার একটা যোগসূত্র বেরোলো। সেটাই দিদি। সেটাই। এখন আজকের আপনার সমারির সাথে ছবিটা দিয়ে পরিচিত এখন দিদি? হ্যাঁ হ্যাঁ, আছে আছে। ওনারা আমার মানে আচ্ছা ব্যক্তিগত কথাবার্তা ভালো পরিচয় আছে দিদি ওনার সাথে আমার। হ্যাঁ, আচ্ছা, সেটাই। খুশি হলাম, সুমন খুশি সুমন হলাম জেনে। হ্যাঁ, থ্যাংক ইউ। সবাইকে ভালো ভালো থাকবেন। আর এখন সবিতা দিয়ে কবিতা আবৃত্তি মানে ওনার কবিতা উনি পাঠ করলেন। আজকের আমাদের এই কবিতা পাঠের যে পর্ব, তৃতীয় পর্ব, এখানে আরো যারা পাঠ করবেন, আমি এক এক করে সবার নাম বলছি। সরোজকান্তি চাকমা, অপূর্ব ম্রং, মাইবম সাধন, ফাদার গৌরবজীব পাথাং, কমল কর্নেল, এন যোগেশ্বর অপু এবং সাধন ত্রিপুরা। একে একে হয়তো সবাই এখানে আমাদের এই ভার্চুয়াল যে প্ল্যাটফর্ম, এখানে সবাই একে একে সবাই অংশগ্রহণ করবেন। হয়তো এই যন্ত্রের কিছু তো যন্ত্রণা, সেই প্রযুক্তি, আমাদের যে নেটের যে একটু সমস্যা, যন্ত্রের যন্ত্রণা, সেই যন্ত্রণাকে আমরা হয়তো সবাই কিছুটা একটু সহ্য করতে হবে। সেই জন্য হয়তো সবাই ঠিক মতো ইয়ে পাচ্ছে না, সংযোগটা হয়তো ঠিক মতো হচ্ছে না, যার জন্য সবাই হয়তো এই মুহূর্তে আমাদের এই কবিতা পাঠের আসরে সময় মতো ঢুকতে পারছে না, সেটাই আমি বলবো। এই মুহূর্তে আমাদের সাথে আছে মাইবম সাধন। মাইবম সাধন এখন আমাদের এই প্ল্যাটফর্মে এখন লাইভে আছেন। উনি একজন আমাদের মণিপুরী একজন তরুণ কবি, উদীয়মান তরুণ কবি, এবং উনি নিজে অনেক একটা ওনার নিজস্ব নিজের একটা কবিতা বই প্রকাশ হয়েছে, এবং উনি টিউরি টিউরি প্রকাশন নামে এক নিজস্ব এক প্রকাশন সংস্থা আছে, সেই সংস্থায় উনি নিজে এটার উনি সংস্থা উনার এটা নিয়োজিত আছেন সেই প্রকাশন সংস্থায়। এখন উনি ওনার সেই প্রকাশন এবং ওনার নিজেকে নিয়ে উনি আমাদের কাছে কিছু বলবেন, এবং ওনার নিজের একটা কবিতা উনি আমাদের এই অনুষ্ঠানের জন্য উনি পাঠ করে শোনাবেন। মাইবম সাধন। ধন্যবাদ দিদি। দিদি শোনা যাচ্ছে? হ্যাঁ, আমার শোনা ভয়েস যাচ্ছে শোনা সাধন, যাচ্ছে? একদম শোনা যাচ্ছে, ক্লিয়ার, একদম ক্লিয়ার। আচ্ছা, আমার নাম মাইবম সাধন। আমি বেসিক্যালি মৌলভীবাজার জেলার, বর্তমানে ঢাকায় আছি। আর আমি মণিপুরী সম্প্রদায়ের আর কি। আমার মৌলিক কাব্যগ্রন্থ বের হয়েছে একটা, আর পাশাপাশি আরো একটা কাব্য সংকলন আছে যেটা আমি সম্পাদনা করেছি, এবং এই বছরের বইমেলায় এটা প্রকাশিত হয়েছিল প্রান্তিক শোন নামে। তো এখানে 4জন তরুণ কবি, আমি আছি এখানে, আর মারমা থেকে ওং মারমা, তারপরে নিও হ্যাপি চাকমা, আর গারো সম্প্রদায় থেকে আছে লেবিসন স্কু নামে আরেকজন আমার ফ্রেন্ড। আমরা 4জনের একটা কাব্য সংকলন আছে যেটা আমি সম্পাদনা করেছিলাম, এটা এবছর বের হয়েছে আর কি। তো আমার
এই বছরের বইটা আমার এই মুহূর্তে হাতে নেই, মানে ওটা আমার আসলে অফিসে রয়ে গেছে আর কি। তো আমার প্রথম যে বই বের হয়েছিল সেটা একটা অনুবাদ ছিল। এই বইটা হচ্ছে এই বইটা এটা হচ্ছে মণিপুরের একাডেমি অ্যাওয়ার্ড প্রাপ্ত লেখক রঘুল ইসাংথেমের নির্বাচিত কবিতার একটা অনুবাদ। এটা 2016 সালে বের হয়েছিল। এরপরে 2020-এ আমি এই আমার যে একক কাব্যগ্রন্থ এটা করি, এটার নাম হচ্ছে গ্রাফিতি। এরপরে আমি এই বছর যেটা যেটা করেছি সেটা আমার কাছে এই মুহূর্তে নাই। আরেকটা বিষয় যেটা জানাতে চাচ্ছি সেটা হচ্ছে মণিপুরি ভাষায় কবিতা পাঠ করা কি বাধ্যতামূলক কিনা, মানে এখানে না না না, মানে নিজের ভাষায়। বাধ্যতামূলক না, মানে জাস্ট আমরা চাচ্ছিলাম যে বাংলা অনুবাদ বা মণিপুরি কবিতা, আর না হলে বাংলা কবিতাই পড়েন, অসুবিধা নাই, এখানে কোনো বাধ্যকতার কোনো কি নেই। এটা একদম ফ্রি প্ল্যাটফর্ম, ইটস ওকে। আচ্ছা, তাহলে আমি বাংলা একটা ইয়া পড়ি, কারণ মণিপুরি ভাষা পড়লে যেটা হবে আসলে আমি বুঝবো বা হয়তো দু একজন বুঝবে, কিন্তু বাকিরা সবাই আসলে যেহেতু আমাদের ভাষাটার মিল নাই, লিঙ্গ ফ্রাঙ্করা কোনো ইয়ে নাই, সেহেতু মানে আমার আমার কাছে এটা মানে নিজের ভাষায় এখানে পাঠ করাতে কোনো ইয়া মানে মনে হচ্ছে না আর কি। মানে যদিও আমি ভাষাটাকে ছোট করছি না, কিন্তু মানে বুঝার জন্য আমি বলতেছি আর কি। মানে এই যে যেমন সবিতা দিয়ে এখন খুব সুন্দর একটা পাঠ করলেন, কিন্তু আমি কিছুই বুঝলাম না, মানে বিষয়টা এরকম হয়ে যাচ্ছে আর কি। না ঠিক আছে, কারণ আমরা ওই উচ্চারণটুকু বা কিটুকু শোনানোর জন্য তো ইটস ওকে, এটাও এক ধরনের এক্সপিরিয়েন্স, আমরা বাংলাও বলবো আর কি পরবর্তীতে। হ্যাঁ, অসুবিধা নেই, আপনি আচ্ছা আমি বলতে আমার থাকেন। হ্যাঁ, আপনারটা বলেন। আচ্ছা আমি আমার কাব্যগ্রন্থ থেকে একটা বাংলা পড়ি। কবিতার শিরোনাম হচ্ছে ফেরা। আরেকটা বিষয় আমি বলি, একটু মাফ চেয়ে নিই। আমার আবৃত্তিগত কোনো প্রশিক্ষণ নাই এবং উচ্চারণগত সমস্যাও আছে। নিজ গুণে একটু ক্ষমা করে দিলে খুশি হব আর কি। কবিতার নাম হচ্ছে ফেরা। শীষ কাটা রোদ বেনেবাদী হাওয়ায় শিখিয়ে গেল আকার একার স্বরব্যঞ্জন, ব্রহ্মশূন্য নামতা কতক কথা। অথচ মাত্রা ঘেটে ঘেটে যতদূর গিয়েছি, প্রকাণ্ড বিশ্বের জ্যোতিচিহ্ন স্থিত কক্সামলায় মিট এর সকাল সমৃদ্ধ সকালে। এখন এক সমুদ্র আয়ত জল দীক্ষার পরিমিতি গুণে কৌম যা কিছু উপগত, তাই নিয়ে নেমে পড়ি বহু বর্ষার বহু জলে। খুবই ছোট্ট কবিতা ছিল। হ্যাঁ, রমিতা, আনমিউট। হ্যাঁ, মাইবম সাধনকে ধন্যবাদ। আমি মানে শুনতে শুনতে একটু মন দিয়ে শোনার জন্য শুনতে শুনতেই শেষ হয়ে গেল আর কি কবিতাটা, সেটাই। এখন আর যে আবৃত্তি নিয়ে যে সাধন যেটা বললো, যে এটা আসলে আবৃত্তি না, তো আমরা তো বলছি যে কবিতা পাঠ, আপনি আপনার কবিতাটা পাঠ করবেন, হ্যাঁ সেটাই। এটা আবৃত্তি হলে আবৃত্তির মতো, মানে আবৃত্তি একটা ব্যাপার। এখানে এর জন্য বলা হচ্ছে যে কবিতা পাঠ, আপনি আপনার কবিতা যেভাবে আপনার পছন্দ, মানে সেভাবে আর কি পাঠ করবেন, এটাই হচ্ছে কথা। হ্যাঁ, আমি সে- যেটুকু জানি আরো আরো চালিয়ে যাবেন আমাদের মণিপুরি। আমরা একটু আমাদের জনসংখ্যা বা আমরা একটু ক্ষুদ্র না, জনসংখ্যার দিক থেকে হয়তো আমরা বাংলাদেশের সেই জনগোষ্ঠীর তুলনায় হয়তো অল্প, কিন্তু আপনাদের মতো যেন তরুণরা বেরিয়ে এসে আমাদের মণিপুরি সাহিত্যকে আরো যেন সমৃদ্ধ করে, আপনারা আরো সুন্দর কবিতা আমাদেরকে উপহার দিবেন, আমাদের সমাজকে আরো বেশি সুন্দর সুন্দর কবিতা দিয়ে আরো সুন্দর মনের মানুষ যেন আমরা হয়ে উঠতে পারি। আমাদের মণিপুরি সাহিত্য বাংলাদেশের, এটা আমি সর্বোপরি বলবো না, আমাদের বাংলাদেশের আমাদের মণিপুরি সাহিত্য যেন আপনারা আরো এগিয়ে নিয়ে যান, সেই আশা আমি আপনাদের কাছ থেকে খুবই, মানে আমি আমার একটা ব্যক্তিগত অনুভূতি যে আমি চাই, আমি নিজে হয়তো লিখি না, কিন্তু আমি মানে ঠিক অন্য আছে দিক দিয়ে হয়তো রমিতা আমি। দি, হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ জি দিদি। এই যে হ্যাঁ উনি যে বলতে চাচ্ছেন যে আমরা কবিতা দিয়ে, আমি যে কবিতাটা আবৃত্তি করলাম বা বললাম, যেটা পাঠ করলাম, উনি কিছুই বুঝলেন না। হ্যাঁ, হুম তো যাই হোক, হুম তারপরে এটা যে আমরা যে সব প্রান্তিক
যে আদিবাসীরা আমরা যে একত্রিত হয়েছি এখানে আমাদের কবিতা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি সেই কথাই দিদি আমি একটু বলি, আমরা হ্যাঁ আমরা আমাদের ভাষাটাকে এরই মাধ্যমে চর্চা করব, কিন্তু সেটা বোঝার ক্ষমতা আমার থাকলেই হলো। আমার কাছে কেন জানি মনে হয় আমি আমার ভাষায় যে আমি লিখছি, সাহিত্য করছি, কবিতা লিখছি, গদ্য লিখছি, তাই না? কিন্তু সেটাই আমার আসলে মূল কথা। আমি আমাকে নিয়ে চর্চা করি এই পেজে। হ্যাঁ, তো আমরা সেটা থেকে আমরা কেন বঞ্চিত হব? না, তার দৃষ্টিভঙ্গি হচ্ছে আমার যে হ্যাঁ তার দৃষ্টিটা বাংলা কথা বলা, আমার যে বাংলা কথা, হ্যাঁ না, আমার ভাষাটাকে তো আমাকে চর্চা করতে হবে, অন্য কেউ তো আমার ভাষাটা চর্চা করবে না। আমার ভাষা আমি চর্চা করে আমার ভাষাটাকে আমি জীবিত করে রাখবো দিদি, জীবিত করে রাখবো, এবং আমি সেটা সর্বব্যাপী বা পৃথিবীব্যাপী আমি সেটাকে ছড়িয়ে দিব। আমার ভাষাটাকে আমি চর্চা করব আমার, এবং এখানে আমাদের তো হ্যাঁ তাই করব, কিন্তু এখানে ওর দৃষ্টিটা হচ্ছে যে আমার যে মাইকেল মধুসূদন আমার যে হ্যাঁ নিজের ভাষাকে উনি তুচ্ছ মনে করছিল, কিন্তু শেষ বয়সে হ্যাঁ মনের কথা, শেষ বয়সে এসে না এখানে আমরা বিতর্কে যাচ্ছি না, আমরা বিতর্ক না। সাধন যেটা বলতে চাচ্ছেন যে সাধন যেটা বলতে চাচ্ছেন যে বাংলা ভাষায় হলে আমরা সবাই শুনতে পারবো, বুঝতে পারবো না প্রমোদা, আমি হ্যাঁ না, সেটাই ওর কথাটা হচ্ছে যে আমার যে দুঃখের কথাটা, আমার যে মনের কথাটা, এটা সবাই জানুক, এই দৃষ্টিকোণ থেকে সে বলছে যে কখনো থাকে যে আমার দুঃখ। আচ্ছা, আমি একটু ব্যাখ্যা করি আর কি, আমাকে ভুল বোঝা হচ্ছে আর কি। মানে আমি যেটা বলতে চেয়েছি, আমি কাউকে কিন্তু নিষেধাজ্ঞা দেই নাই যে চাকমা ভাষায় কবিতা লিখতে পারবেন না, আপনাকে বাংলা ভাষাতেই কবিতা চর্চা করতে হবে, এইসব কথা কিন্তু কাউকে বলি নাই। আমি যেটা বলতে চাচ্ছি যে আমরা যেহেতু ভিন্ন ভাষাভাষী এখানে অনেকজন আছি, যাতে সবার বুঝতে সুবিধা হয় এরকম একটা লিঙ্গুয়া ফ্রাঙ্কা যদি আমরা ইউজ করি, সেটা আমার জন্য বেটার, আপনার জন্য বেটার নাও হইতে পারে, সেটা আপনার পার্সপেকশন থেকে আপনি কিভাবে ব্যাখ্যা করবেন সেটা আমি জানি না। কিন্তু আমি আগে চেয়ে নিয়েছি যে মণিপুরি ভাষা বা নিজ ভাষায় কবিতা পাঠ কি জরুরি বা বাধ্যতামূলক কিনা। আপনারা বলেছেন না, এই কারণে আমি বাংলাটা পাঠ করলাম, যাতে করে সবার বুঝতে সুবিধা হয়। এই জাস্ট সেন্সটা ছিল, এর বাইরে কোনো কিছু না। আপনারা যেটা বলছেন আর কি যে আমাদের ভাষা তো আমরাই চর্চা করব, আসলে ঠিক তাই, আমাদের ভাষা আমরাই চর্চা করব। কিন্তু এখন ধরেন যে আমি মণিপুরি, এখানে গারো ভাষাভাষী আসবে, চাকমা ভাষাভাষী, মারমা ভাষাভাষী আসবে, অনেকেই আসবে, বা ভিন্ন ভাষাভাষীর ইয়ারাও আসবে। আমি এই যে বৃহত্তর একটা সেন্স থেকে এবং বৃহত্তর একটা প্ল্যাটফর্মে এসে সবার সাথে যেটা কমিউনিকেশন করব, সেটা কি আমি আমার মানে দুর্বুদ্ধমূলক কোনো ভাষা দিয়ে আমি মানে তাদের সাথে কন্টাক্ট করবো কিনা? না আমি ওই সেন্সটা বলছি। আমি একটা কারণ আমরা যেটা কি করে আসছি, জাস্ট ফর আমরা একটু শর্ট করতে চাচ্ছি, কারণ ওই বিতর্কে গেলে হ্যাঁ দিদি আমি একটু বলি কারণ এখানে লাইভে আছি তো আমরা মনে হয় যে সেটাই লাইভে আছি, এই সমস্ত বিতর্ক পরে করব না। দিদি আমি একটু বলি প্লিজ, একটু বলি। সেটা হলো যে আমরা এর আগেও আমরা দুইটা অনুষ্ঠান মানে সাহিত্য আড্ডা হয়ে গেছে, ওইখানে আমরা যেটা করেছি যে চাকমা বা মণিপুরি বা আচিক ভাষা বা ককবরক ভাষায় বলার পরে আমরা বাংলায় অনুবাদ যদি পারি অনুবাদ করা হলো, না হলে ভাবার্থটা বলি। তো সেক্ষেত্রে একটা সুবিধা হলো যে যারা চাকমা ভাষা জানে না বা মণিপুরি ভাষা জানে না, তারা ওই ভাষার মর্মার্থটা বুঝলো, কিন্তু কবিতার মূল রিদমটা তার ওই ভাষায় জানা হলো। ঠিক আছে, তো আপনার এটা ঠিক আছে, আমরা সাধনের পার্সপেক্টিভটাও ঠিক আছে। তো আমরা পরবর্তী কিতে চলে যাই। হ্যাঁ রুমিতা, পরবর্তী আমাদের অপূর্ব মং দাঁড়িয়ে মানে কিতে আছে, লাইনে আছেন, উনাকে ফোন দেন, তারপরে আমরা একে একে আবার তার দিদির কাছে আসবো, সাধনের কাছে আসবো। হ্যাঁ ঠিক আছে দিদি, আপনার কাছেও আসবো। হ্যাঁ রুমিতা। ঠিক আছে, হয়তো আমরা এখন আমাদের এই কবিতা পাঠেই চলে যাই। আমরা এখন আমাদের সাথে যুক্ত হয়েছেন আমাদের এই লাইভের এই অনুষ্ঠানে, কবিতা পাঠের অনুষ্ঠানে। উনি হচ্ছেন আমাদের গারো
বা আচিন ভাষার গারো সম্প্রদায়ের, এবং ওনার মাতৃভাষা আচিন, অপূর্ব ম্রং উনি ওনার এখন স্বরচিত কবিতা আমাদেরকে পাঠ করে শোনাবেন, এবং উনি ওনাকে নিয়ে বা ওনার লেখা নিয়ে আমাদের কাছে উনি কিছু বলবেন। অপূর্ব ম্রং। ধন্যবাদ রমিতা দি। আমাকে শোনা যাচ্ছে কি? জি 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 জি, হ্যাঁ শোনা যাচ্ছে। জি, অনেক ধন্যবাদ এবং অনেক শুভেচ্ছা জানাচ্ছি। আজকে আমরা যারাই এই বিশেষ আয়োজনে আছি, আদিবাসী লেখক লেখিকা বৃন্দ, বিশেষ করে কবিবৃন্দ, যদি আমি ভুল না করে থাকি, আমি বিশেষ ধন্যবাদ জানাই হেমমদাকে। ওনার সাথে গতকালই আমার পরিচয় হলো আরেকটা প্ল্যাটফর্মে। আমাদের গারো সমাজের আরেকজন বিশিষ্ট মানুষ, কবি থিওফিল নিসারণ নকরেকের জন্মদিন উপলক্ষে একটা আয়োজন ছিল, এবং আপনাদের অনেকের সাথে আজকে দেখা হচ্ছে, এবং আমার জেনে ভালো লাগছে আজকে গৌরব পার্থাং, উনি একজন পুরোহিত, মূলত গারো খ্রিস্টানদের মধ্যে একজন পুরোহিত। উনি বেশ ভালো লিখেন, এবং কর্নেল স্নেহস্পদক কর্নেল চিসিম, ঢাকা বিশ্ববিদ্যালয় পাশ করা, এখন সার্ভিসে আছেন, অনেক দিন ধরে লেখেন। তো ওনাদেরকেও শুনতে পাবো, দেখতে পাবো, এবং এই আয়োজনে সম্পৃক্ত হওয়ার সুযোগ দানের জন্য অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। আমি ব্যক্তিগতভাবে গারো সম্প্রদায়কে প্রতিনিধিত্ব করছি। আমার নাম অপূর্ব ম্রং। আপনারা জানেন, বাংলাদেশে খাসি এবং গারো এই দুটো সম্প্রদায় মাতৃসূত্রীয় সমাজ ব্যবস্থায় পরিচালিত হয়। সেই সুবাদে আমি আমার মায়ের টাইটেল ধারণ করি। আমার মায়ের টাইটেল ম্রং। উই বিলংস টু ম্রং ক্লান অফ গারো কমিউনিটি, এবং আমার সন্তানরা নিঃসন্দেহে আমার ওয়াইফের টাইটেল ধারণ করবে। আমি কারিতাসে কাজ করি, দীর্ঘ 17 বছর হতে চলল। কারিতাস বাংলাদেশের ময়মনসিংহ অঞ্চলে আমি কাজ করি। ময়মনসিংহ অঞ্চল, বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলেরই সন্তান আমি। আপনারা মধুপুরের নাম শুনে থাকবেন, ইকো পার্ক আন্দোলন, ফরেস্ট ডিপার্টমেন্টের সাথে আমাদের যুগ যুগ ধরে চলে আসা আন্দোলন সংগ্রাম ইতিহাস, সেই মধুপুরের সন্তান আমি, এবং সেই সুবাদে অনেক বঞ্চনা এবং আন্দোলন সংগ্রামের সাক্ষী হওয়ার সুযোগ হয়েছে। আমরা এখনো আমাদের ভূমির অধিকার প্রতিষ্ঠার জন্য কাজ করে যাচ্ছি। যদিও আমি ব্যক্তিগতভাবে নিজেকে কবি হিসেবে উপস্থাপন করতে খুব সাহস করি না বা স্বাচ্ছন্দ্য বোধ করি না, তারপরে আমাকে এই প্ল্যাটফর্মের সুযোগ দেওয়ার জন্য, বিশেষ করে কবি মিঠুন রাকসামের মাধ্যমে, তকদিরিমের মাধ্যমে এই প্ল্যাটফর্ম সম্পর্কে জানতে পেরেছি। আমরা একসাথে কাজ করি মাঝে মাঝে, সেই সুবাদে এবং সেই সুযোগ দেওয়ার জন্য ধন্যবাদ। এবং এখানে অনেকেই প্রথিতযশা কবি আছেন যারা ইতোমধ্যে পড়েছেন। আমি দুঃখিত, সবার নাম ওইভাবে বলতে পারছি না। একজন চাকমা দিদি, আরেকজন দাদা যিনি নিজে একটা প্রকাশনা প্রতিষ্ঠান চালান। বেশ ভালো লাগলো আপনাদের আবৃত্তি শুনে। তো আমি বেসিক্যালি সেই পর্যায়ের নই। আমি পাশাপাশি, যদি আপনাদের অনুমতি থাকে, হয়তোবা কিছু মনে করবেন না, জানি না থকবিরিম থেকে কেন ফোন এসছে, আমি একটু ফোন। না না, অসুবিধা না, উনি হয়তো ভুল করে, আপনি জাস্ট কেটে দেন, অসুবিধা না, আমি বলে দিই। ওকে, ফাইন, সরি, থ্যাংক ইউ হেমন্দা। যেটা বলছিলাম যে বেশ ভালো লাগছে ওনাদের শোনার জন্য। যদি সুযোগ থাকে আমি গারো সাহিত্য সম্পর্কেও দু একটা কথা বলতে পারবো কিনা, কারণ আমার নিজের ভান্ডার তো বেশি সমৃদ্ধ না, তাই গারো সাহিত্যের ভান্ডার বা গারো কবি সাহিত্যিকরা যে চর্চা করেন সেটারও একটু উপস্থাপনা করার সুযোগ থাকলে মনে হয় যারা আজকে লাইভে আছেন বা অন্যান্য জাতিগোষ্ঠীর যারা আছেন, আমরা পরস্পরকে হয়তো বা আরেকটু সমৃদ্ধ করতে পারবো। তো সেই সুযোগটা আমি নিতে চাচ্ছি, দিদি, যদি অনুমতি থাকে। হ্যাঁ, অবশ্যই। ও, থ্যাংক ইউ হেমন্দা। আমরা আমাদের গারো সাহিত্যের যে ইতিহাস, আসলে দুঃখজনক, অনেক আদিবাসী জনগোষ্ঠীর মতোই আমাদেরও কিন্তু কারেন্ট চলে, মানে বিদ্যুৎ চলে গেছে মনে হয়, না? হ্যাঁ, বিদ্যুৎ চলে গেছে, কিন্তু আপনি যদি লাইনে থাকেন অপূর্বদা, আপনি বলতে পারবেন, যদি শোনা যায় আমরা আবার কন্টিনিউ করব। হ্যাঁ,
অসুবিধা নেই, কারণ মাঝে মধ্যে কারেন্ট চলে গেলে বা কি হলে এই প্রবলেমটা হয় আর কি। যদি আপনি শুনে থাকেন কি করেন লাইভে বা কিছু চলে আসতে পারেন। এই ফাঁকে আমরা একটা কাজ করতে পারি। আমি একটা সুন্দর করে আলোচনাটা শুরু হ্যাঁ, হয়েছিল, সুন্দর শুরু হচ্ছিল। আমি হ্যাঁ দুঃখিত হ্যাঁ, শোনা মধু- যাচ্ছে। বলেন, 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 বলেন please। আপনি বলেন, লে- আপনি বলেন। আচ্ছা, যদিও আপাতত আমি অন্ধকারে আছি, আমি আমাদের ওয়াইফাই ডিসকানেক্ট হয়ে গেছে ইলেকট্রিসিটির কারণে, তবে আমি এখন হটস্পট দিয়ে যুক্ত হলাম। আমি কি চালিয়ে যাব? হ্যাঁ, অবশ্যই। আচ্ছা, ধন্যবাদ হেমন্ত। যেটা বলছিলাম যে আমাদের দুর্ভাগ্য অন্যান্য অনেক আদিবাসী জনগোষ্ঠীর মতোই, মানে শুধু নট অনলি ইন বাংলাদেশ কিন্তু বিশ্বের অন্যান্য আদিবাসী জনগোষ্ঠীর মতোই আমাদেরও আসলে বর্ণমালাটা হারিয়ে গেছে। একটা মিথ আছে, যখন আমরা তিব্বত থেকে মাইগ্রেন্ট হচ্ছিলাম, পথিমধ্যে এক পর্যায়ে যখন দুর্ভিক্ষ হয়, মহামারী হয়, তখন আমাদের বর্ণমালাটা বেসিক্যালি লেখা ছিল, আমরা মিথে যেরকম শুনেছি, গো চামড়ায়, মানে গরুর চামড়ায় লেখা ছিল। যেই ক্লানকে বা যে পরিবারকে সেটা সংরক্ষণের দায়িত্ব দেওয়া হয়েছিল, তারা আসলে ক্ষুধার তাড়নায় সেই গো চামড়াটা সিদ্ধ করে খেয়ে নেয়। তো সেই থেকে তার পরবর্তীতে আসলে ওই মিথে ওরকম বলা আছে যে তার তৎপরবর্তীতে আমরা যেই ভূমিতে প্রবেশ করি, সেখানে কম্পারেটিভলি আমাদের উর্বর ভূমি ছিল। মানুষজন আলস্যে কিন্তু শিল্পচর্চা হয় না, আপনারা জানেন, বা এটা বলা হয়ে থাকে। তাহলে আলস্যের কারণে বা সবকিছুর আধিক্যের কারণে সেখানে মানুষজন অলস হয়ে যায়। তাদের কথা ছিল যে ওই জায়গায় এসে তারা মানে আবার সেটা পুনরুদ্ধার করবে, লিপিবদ্ধ করবে। কিন্তু ওই যে বললাম, সম্পদের আধিক্য, খাদ্যের অভাব যখন চলে গেল, তখন ওই চর্চাটা আর হয়ে ওঠেনি, বা এইভাবে আমরা গ্রাজুয়ালি উই কেম টু নো দ্যাট, এইভাবে আমরা হারিয়ে ফেলি আমাদের সেই ইয়াটা। তো তারপরেও আমাদের যে সাহিত্য, সেটা মূলত আমাদের মুখে মুখে প্রচলিত, প্রজন্ম থেকে প্রজন্ম, যেভাবে আমরা অন্যান্য আদিবাসীদের ক্ষেত্রেও জানি যে সহভাগিতার মধ্য দিয়ে চলে আসছে, কথনের মধ্য দিয়ে। তাহলে সেভাবেই বেশ কিছু আমাদের পালা গান বলেন বা ওইরকম নাটক বলেন, সেগুলো আছে যেগুলো আমাদের নানা রকম মূল্যবোধকে উপস্থাপন করে। যেমন শেরেঞ্জিং আছে আমাদের, সেটা পালা গান। আগে অনেকই হতো, রাতভর হতো, সর্বশেষ আমরা 2014 সালে বড় আকারে একটা করলাম। এখনো ছোট ছোট করে হয়, তাহলে সেরকম আছে। এর বাইরেও বেশ কিছু পালা গান আমাদের আছে যেগুলোর চর্চা এখনো বিক্ষিপ্তভাবে হয়। আর আমরা কবিতাকে বলি গসেরং, সেরকম বেশ কিছু ছোট ছোট গসেরং, ছোট বড় গসেরং আছে। এবং আরো কিছু গল্প আছে, যেমন আশি মালজা বলি আমরা আমাদের কথা, যখন আমরা বলি আশি মালজা। তাহলে ওই আশি মালজাও একটা কাহিনী থেকে এসেছে, যেটা ইঙ্গিত করে যে দিস ইজ নট গুড ফর ইউ, মানে এটা করাটা ঠিক না, এই ধরনের বিষয়। মানে এরকম অনেক গল্প আছে যেগুলো আমাদের সাহিত্যকে ধারণ করে, আর সেই সাহিত্যগুলো আমাদের মূল্যবোধকে, আমাদের সংস্কৃতিকে, আমাদের নীতি নৈতিকতাকে রিপ্রেজেন্ট করে। তো সেইভাবে এবং বেসিক্যালি আমাদের একটা বড় পার্ট যেহেতু ইন্ডিয়াতে আছে, মেঘালয়ে, সেখানে আমাদের পরবর্তীতে যেটা হয়েছে, ব্রিটিশ শাসনামল থেকেই পরবর্তীতে, যে আমরা বেসিক্যালি রোমান হরফে আমাদের লিপিগুলো লিখছি। বেসিক্যালি কারণ হচ্ছে লেখার সহজ, মানে কম্পারেটিভলি বাংলায় লেখা যেরকম, আমাদের যে উচ্চারণ, সেগুলো সবগুলো বাংলায় ঠিকঠাক মতো লেখা যায় না, বা লিখলে উচ্চারণ করা যায় না। সেজন্য এটা নিয়ে যদিও বিতর্ক আছে, কিন্তু এখন পর্যন্ত রোমান হরফটাই বেশি প্রচলিত লিপি। তো এর মধ্যে অনেকেই অনেক আগে থেকেই সাহিত্য চর্চা করে আসছেন। কিন্তু দুর্ভাগ্য যে আমাদের নিজ ভাষায়, বিশেষ করে আমাদের এখানে ইন্ডিয়াতে আছে ডেফিনিটলি, কিন্তু আমাদের বাংলাদেশে যেটা হয়, মানে বৃহত্তর জনগোষ্ঠী, বৃহত্তর সংস্কৃতি, গ্লোবালাইজেশন, এগুলোর তো একটা প্রভাব থাকে। তার পরিপ্রেক্ষিতে যেমন খুব বেশি কিন্তু আমাদের নিজস্ব ভাষায় সাহিত্য চর্চা হয় না। এবং যেগুলো হয়, যেমন লাস্ট টাইম আমরা ঢাকায় তকবিরিম একটা বইমেলার আয়োজন করলো, সেখানেও এই কথাগুলো আমরা বলেছি। সেগুলোর মধ্যে শিশু সাহিত্য বা
কিশোর কিশোরীদের নিয়ে লেখা, চিন্তা করা, সেই ধরনের বিষয় এখন ওইভাবে উঠে আসেনি। তো যা হোক, তারপর আমরা আশাবাদী অনেক লেখক অনেক কিছু লিখছেন, সেখানে নানা রকম বৈচিত্র্যতাও আছে। তাদের মধ্যে প্রথিতযশা এখনো যারা জীবিত আছেন তাদের কথা বলতে গেলে মনীন্দ্রনাথ মারাকের কথা বলতে হয়, বিরিশিরি। ওনাকে বলা হয় গারোদের বিশেষ করে আবেগ ভাষার জীবন্ত ডিকশনারি, লিভিং ডিকশনারি বলা হয় ওনাকে। উনি এখনো পড়াশোনা করেন, এখনো লিখেন, এখনো প্রচন্ড স্মৃতিশক্তি, প্রখর স্মৃতিশক্তি ধারণ করেন। আমাদের সুভাষ জেংচাম আছেন। মনীন্দ্রনাথ মারাকের বইটা আমি এই মুহূর্তে আনতে পারিনি, দুঃখিত। সুভাষ জেংচামের অনেক বই আছে, তার মধ্যে আমার কাছে পথের পাঁচালী বইটা আছে, যিনি যেখানে নাকি উনি ওনার জীবনের নানা রকম অভিজ্ঞতা, অনেক আগে থেকে যে অভিজ্ঞতাগুলো উনি ধারণ করেছেন সেগুলো লিখেছেন। এর বাইরে ওনার গারো সংস্কৃতি নিয়ে আরেকটা লেখা আছে, সেটাও আমাদের জন্য দিকপাল। সেটা হচ্ছে যে গারো সমাজ ও সংস্কৃতি, এরকম একটা আরো অনেক গারো আইনের উপরেও, কাস্টমারি লর উপরে ওনার লেখা আছে। এর বাইরে আপনারা অনেকেই মতেন্দ্র দাকে চিনেন। মতেন্দ্র দার অনেক বই আছে। উনি গারো কবিদের মধ্যে বলা হয়ে থাকে যে উনি মানে অগ্রগণ্য, ডেফিনেটলি। অনেকে কবিগুরু বলেন, আমি ওই শব্দটা বলতে চাই না। গারো কবিদের মধ্যে উনি নিশ্চয়ই অগ্রগণ্য। তাহলে উনার অনেকগুলো বই আছে, তার মধ্যে আমি তার নিজ ভাষায় মানে আবেগ ভাষায় লেখা এই বইটা উপস্থাপন করছি, জাত থাংনি জুমাং। এটাও থকবিরিম থেকেই প্রকাশ করা। মিঠুনের অনেক অবদান আছে এই সকল ক্ষেত্রে। আরো অনেকেই আছেন। মতেন্দ্র দার আরেকটা কবিতার বই আছে, কবি ও কবিতা কাহিনী। বেশ সুন্দর, মানে সমৃদ্ধ লেখেন। ওনার শব্দ চয়ন, চিন্তার উপস্থাপন, এগুলো যথেষ্ট সমৃদ্ধ। আরেকজন কবি আছেন আমাদের, একটু নিভৃতে কিন্তু বেশ ভালো লেখেন অনেক আগে থেকেই, জর্জ নীলুরুরাম ওনার নাম। জর্জ নীলুরুরাম, ওনার একটা কবিতার বই এই মুহূর্তে আমার কাছে আছে, অব্যক্ত বেদনা। অনেক আগে থেকে লেখেন ওনারা, আমাদের মানে বাবাদের বয়সী মানুষ। ওনাদের কবিতা পড়ে আমরা অনেক কিছু শিখেছি। এর বাইরেও আমার কাছে নেই এই সময়, কিন্তু জেমস জর্নেস চিরান, উনিও বেশ ভালো লেখেন, হালুয়াঘাটের মানুষ। ওনার ছেলে এবং ওনারা সবাই মিলে একটা গারো ব্যবহারিক গারো অভিধানও বের করেছেন, ফিমেল রিচেল। উনিও বেশ ভালো লেখেন, এই বইটাও আমার কাছে আছে। ব্যতিক্রম ধর্মী বইয়ের মধ্যে এটা একটা ভালো কাজ বলা যায়, যে একটা অভিধান হয়েছে যেখানে আবেগ ভাষাটা ধারণ করা হয়েছে চমৎকারভাবে। তো এর বাইরে আরো অনেকের কথা বলতে হয়, সবার কথা হয়তো বলতে পারবো না। ফিডেল দা আছেন, ফিডেল ডি সাংমা। উনিও অনেক সুন্দর কবিতা লেখেন অনেক আগে থেকে। বচন নকরেগ আছেন, কবিতা উনিও নিভৃত, বিশেষ করে অনলাইনে বেশি লেখেন, প্রকাশনা কম হয়। ওনারও সুন্দর কবিতা, মানে লেখনীগুলো যথেষ্ট সমৃদ্ধ। ইচ্ছে পাহাড়ের মেয়ে, ওনার একটা বই আমার কাছে আছে। এর বাইরে মিঠুন রাকসামের কথা বলতে হয় ডেফিনেটলি, যেহেতু কবিতার কথা অনেক হচ্ছে, তাহলে আমরা বলবো যে যে মান্দি জাতির পানীয় ও খাদ্য বৈচিত্র্য, মিঠুন রাকসাম মানে গবেষণা ধর্মী, একটু ব্যতিক্রম ধর্মী একটা বই। তাহলে কবিতার বাইরেও বা সাহিত্যের বাইরেও নিশ্চয়ই গবেষণা ধর্মী বইগুলো আমাদের অনেক সমৃদ্ধ করে, এবং সেগুলোরও দরকার আছে। শিল্প সাহিত্যের মধ্য দিয়ে আমরা সেই চর্চা করতে পারি। চ্যালেঞ্জিং এর কথা বলছিলাম, এখানে থিওফিল নকরেগের কথা বলছিলাম। থিওফিল নকরেগের একটা বই আমার কাছে আছে, চ্যালেঞ্জিং থিওফিল নকরেগ। আর গৌরব, ফাদার গৌরবকে মাত্র দেখছি আমি, ওনার কথা আমি বললাম যে উনি কবিতা লেখেন, পাশাপাশি গান লেখেন, বেশ সমৃদ্ধ ওনার লেখা, এবং ওই জীবনে থেকেও এরকম একটা অবদান ওনারা রেখে যাচ্ছেন। তাহলে এই ছোট আকারে বললাম যে আমাদের সাহিত্য এবং সাহিত্য চর্চা, আমাদের সংস্কৃতি, মূল্যবোধ, এই বিষয়গুলো আমরা চেষ্টা করছি সাহিত্যের পাশাপাশি, বা কবিতা, গল্প, উপন্যাসের পাশাপাশি গবেষণাধর্মী যে কাজ, সেগুলো কিভাবে চালিয়ে নেওয়া যায়। আমাদের সর্বশেষ প্রচেষ্টা, আমারও ব্যক্তিগত একটা আত্মতৃপ্তির জায়গা, সেটা হলো 2020 সালে আদিবাসী দিবস উপলক্ষে আমরা বৃহত্তর ময়মনসিংহের আদিবাসী যুবক যুবতীদের জন্য একটা লেখা কম্পিটিশন দিয়েছিলাম। যেহেতু স্টুডেন্টসরা বা যুবক যুবতীরা অনেক সময় ধরে বাড়িতে বসা আছে, তারা নিজের চোখে
অতিমারির একটা ভয়াবহতা পর্যবেক্ষণ করছে এবং তাদের অনেকেই ইলেকট্রনিক ডিভাইসের প্রতি বা অন্যান্য বিষয়ের প্রতি আসক্ত হয়ে যাচ্ছে। সেগুলো কনসিডার করে আমরা 2020-এর আদিবাসী দিবসের প্রতিপাদ্যও যেহেতু ছিল যে আদিবাসীদের জীবন জীবিকায় অতিমারি কোভিডের প্রভাব, সেটাকে মাথায় রেখে একটা কম্পিটিশন দিয়েছিলাম। টার্গেট ছিল যে যুবদের দৃষ্টিকোণে কোভিডের ভয়াবহতাটা কিরকম সেটা একটু তুলে আনা এবং পাশাপাশি যুব লেখকদেরকে উৎসাহিত করা, তারা যাতে উঠে আসতে পারে। তো সেই বইটা আমার হাতে আছে। এটা কোভিড-19 আদিবাসী যুব সমাজের ভাবনা, মহামারীতে বৃহত্তর ময়মনসিংহের আদিবাসী জনগোষ্ঠীর জীবন জীবিকার সংগ্রাম। এটা বেসিক্যালি আমরা কারিতাস ময়মনসিংহ অঞ্চলের অর্থায়নে বা সহযোগিতায় করেছি। থকবিরিং আমাদের পার্টনার ছিল। এখানে আমরা কম্পিটিশনে 13 জন, বৃহত্তর ময়মনসিংহে আপনারা জেনে থাকবেন 8টা আদিবাসী জনগোষ্ঠী আছে। তার মধ্যে বিভিন্ন আদিবাসী জনগোষ্ঠীর 13 জন লেখকের বই, যুবক লেখকের বই আমরা পেয়েছিলাম, লেখা পেয়েছিলাম, সরি, নিবন্ধ বেসিক্যালি, এবং সেগুলোর মধ্যে থেকে 10টা নির্বাচন করে একটা জুরি বোর্ডের মাধ্যমে নির্বাচন করে আমরা এই বইটাতে ছাপিয়েছি। এবং আপনারা দেখবেন এখানে যে প্রচ্ছদ ব্যবহার করা হয়েছে এটাও একজন গারো শিল্পীর, এবং মাস্ক যেটা দেখা যাচ্ছে সেটা আমাদের গারো মহিলাদের যে পোশাক, সেই পোশাকের যে ডিজাইন সেটাকে রিপ্রেজেন্ট করে। তো এইভাবে এখানে আমরা যারা সংগ্রহ করতে চান থকবিরিমের কাছে হয়তো পাবেন এরকম 10 জন লেখকের বই। মানে চেষ্টা করি আমরা এই ধরনের কাজগুলো করার জন্য। সো ইন আ নাটসেল, সংক্ষেপে যদি বলি যে এগুলো আমাদের সাহিত্য চর্চার কিছু চিত্র। বিয়ন্ড দ্যাট নিশ্চয়ই আমাদের অন্যান্য ভাইয়েরা যারা আছেন, বোনেরা হয়তো আজকে নেই গারোদের মধ্যে, ওনারা নিশ্চয়ই পরবর্তীতে সহযোগিতা করবেন। তো আমি বললাম যে গৌরবজি পাঠাং আছেন এখানে, আরো অনেকে আগে সহযোগিতা করেছেন আমি জানি, থিওফিলদাও ছিলেন, হয়তো বা বাবুলদিন ওকরেক ছিলেন। তাহলে ওনাদের সামনে আমি নিজেকে কবি হিসেবে উপস্থাপন করতে বা আপনারা যারা আছেন ওইভাবে স্বাচ্ছন্দ্য বোধ করি না। তারপরও আমি চেষ্টা করি কিছু কবিতা আমার আবৃত্তি করার জন্য, এবং আমি বেসিক্যালি আমাদের ভাষার যে কবিতাগুলো সেগুলোতে একটু প্রাধান্য দেব, যেগুলো আমি সম্প্রতি লেখার চেষ্টা করছি সেটা একটু সহযোগিতার জন্য চেষ্টা করব। তো এর বাইরে বাংলায় আমি আমারটা যদি বলি, আমার প্রথম কবিতা ছাপা হয়, মানে বইয়ে ছাপা হয় সেটা 2005 সালে। আমরা 11 জন গারো কবি, বাবুলদিন ওকরেকের কথা আপনারা অনেকেই জানেন, বাবুলদিন ওকরেক এবং এরকম আরো অনেকের উদ্যোগে আমরা 11 জন গারো কবির একটা কবিতা সংকলন বের করেছিলাম, যেটার নাম ছিল জ্যোৎস্না নেই পূর্ণিমা নেই। তাহলে সেখানে আমার কিছু লেখা ছিল, সেখান থেকে আমি দু একটা পড়বো। তারপর আমি আমার একক মৌলিক কাব্যগ্রন্থ 2017 সালে বের করেছি, আমার একমাত্র সন্তান বলা যায়। সেখান থেকে আমি দু একটা কবিতা পড়ে হয়তোবা আমাদের ভাষায় লেখা কবিতা, যেটা মিঠুনের সাথে আমরা কথা বলছি, আশা করি শীঘ্রই পাদপ্রদীপের আলোয় আনবো, সেগুলো পড়ে আমি শেষ করব। If it is not too long for you, but please হেমন্দা, যদি আমি অনেক বেশি কথা বলি দয়া করে আমাকে নক করবেন। তা আমি একটা কবিতা পড়ছি যেটা 2005-এ প্রকাশ হয়েছিল। কবিতার নাম পরকিয়া। শুরুটাই পরকীয়া দিয়ে শুরু হয়ে গেল, যাই হোক এটাই সামনে পড়ছে তাই এটা পড়ছি। পরকিয়া কবিতাটি লিখেছি আমি 2003 সালে। 2003-এ আমি বিয়ে করিনি, সুতরাং ওই সময় পরকীয়ার প্রশ্ন ওঠে না। কবিতা সবসময় কবিকে নিশ্চয়ই উপস্থাপন করে না। লেখা আছে পরকিয়া। এখনো আমার টোল পরা গাল, এখনো আমার টোল পরা গাল, সুডৌল শরীর ফুলে উঠা পাল, টানা টানা আখি, কানে সোনা দুল, এসো হে যুবা করে যাও কিছু পরকিয়া ভুল। তো এটা একটা কবিতা ছিল। দুষ্টু মেয়ে মিষ্টি মেয়ে একটা কবিতা ছিল। লক্ষ্মী ছাড়া দুষ্টু মেয়ে, হৃদয় জুড়ে নেচে গিয়ে চিমটি কেটে যায় পালিয়ে, ছোট্ট ছোট্ট আঙুলে তার আঁচড় কাটে হৃদয় আমার, তাইতে এখন ভীষণ স্মৃতি দুঃখ সুখেছে। লক্ষ্মী ছাড়া মিষ্টি মেয়ে, কান্না ভেজা চোখ লুকিয়ে আমায় ছেড়ে যায় পালিয়ে, লক্ষ্মী ছাড়া দুষ্টু মেয়ে। একটু আগে কোন দাদা যেন বলছিলেন আমরা আবৃত্তিকার নই বেসিক্যালি, এবং দিদি খুব সুন্দর উপস্থাপিকা দিদি বলেছেন যে আমরা কবিতা পাঠ করছি, আবৃত্তি করছি না। আশা করি
অনলাইনে যারা দেখছেন তারা সেইভাবে বিবেচনা করবেন। 2002-এ ব্রহ্মপল্লী সিনেমা হলে একটা বোম ব্লাস্টের ঘটনা ঘটে। সেইখানে মানবতা নামে তখন একটা কবিতা লিখেছিলাম 2টা পার্টে। পার্ট 1-এ বলছিলাম, হায় মানবতা, নিদারুণ অসহায়, শকুনেরা ছিঁড়ে খায় মানবতা, মানবতা কেঁদে যায় সাপদের হিংস্রতায়। দ্বিতীয় পার্টে লিখেছি, হায় মানবতা, কি দারুণ অসহায়, মানুষেরা ছিঁড়ে খায় মানবতা, হায় মানবতা, নিদারুণ অসহায়, মানবতা কেঁদে যায় মানুষের হিংস্রতায়। আরেকটা কবিতা পড়ে এখানে রাখবো। কবিতার নাম ভুল। চাঁদোয়া আধারে কে এলো যে ঘরে, দ্বারে কড়া নেড়ে, মৃদু সমীরণে কে গেল সে বনে, ত্রস্ত চরণে ছুটে আনমনে। কে তুলে যে ফুল, কে করে গো ভুল, খোঁপায় জড়ায়ে শুভ্রা বকুল। কে পড়েছে দুল, গালে এনে টোল, কে ফোটালো হুল সুচাগ্র ঠোঁটে। কে করে গো ভুল, কে করে সে ভুল, কে ডুবালো কুল, করে এলো চুল। তো এই কবিতাগুলো মোটামুটি ছিল জ্যোৎস্না নেই পূর্ণিমা নেই কবিতায়, মানে সংকলনে। এইখানে আরেকটা কবিতা মনে হয় না পড়লেই নয়। 2004 সালে আপনারা জানেন যে তখন ইকো পার্কের আন্দোলন তুঙ্গে আছে এবং আমরা মধুপুরের মানুষজন তখন নানা রকম সংগ্রাম করে যাচ্ছি। আমি তখন একটা ছাত্র সংগঠনের সভাপতি। আমার বাবা সেই ইকো পার্ক আন্দোলনে নেতৃত্ব দিচ্ছিলেন। ওনার নাম অজয় এমরি, ওনার প্রতি শ্রদ্ধা। ওনাকে তখন জেল হাজতে যেতে হয়েছিল কয়েকবার। তো পীরেন মারা যাওয়ার পরে আমি একটা কবিতা লিখেছিলাম। কবিতার নাম ছিল অখাদ্য শালপাতা। 2004-এ গাছাবাড়ি আমার গ্রামের নাম, সেখানে বসে লেখা, সেই আন্দোলন মুখর পরিবেশে। অখাদ্য শালপাতা। এখানে সুখেরা হারিয়ে যায় পাক খাওয়া ধুয়োর মতো। এখানে স্বপ্নেরা বিবর্ণ স্বপ্নই শুধু, মরীচিকা সুখের আশা। এখানে ছায়দানি পুড়ে পুড়ে ছাই হয়, পুড়ে চলা সম্ভাবনার মতো। এখন শালবনে শালিক নেই আর, কালো কালো দ্বার কাক বিতাড়িত করেছে সবুজ টিয়াদের। এখানে শালবন নেই আর, শকুনেরা শালবন ধর্ষণ পর্ব শেষ করেছে প্রায়। সমন এসেছে, এবার শুরু ইকো পার্ক পর্ব। এবার ধর্ষিতা হচ্ছে গারোবন, বাবুলদার এবার ধর্ষিতা গারোবন লিখতে হবে। আমাদের ক্ষুধার রাজ্যে পূর্ণিমার চাঁদও দুষ্প্রাপ্য আজ, তাই গজারির পাতা আজ ঝলসানো রুটি। কিন্তু শুকনো শালপাতার উপর ধর্ষিতা গারো মেয়ে কিংবা গুলি খাওয়া পীরেনের লাশ পড়ে থাকে। ও পাতা খায় কি করে? এখানে শালপাতা রক্তাক্ত, অখাদ্য আজ। তো এই কবিতাগুলো পড়লাম জ্যোৎস্না নেই পূর্ণিমা নেই এই কাব্যগ্রন্থ থেকে। আমি এবারে 1-2টা কবিতা পড়বো আমাদের আমার একমাত্র। অপূর্বদা, আপনার পরে আরেকবার আসবো, সরি আপনাকে আরেকবার দিব। ঠিক আছে, তাহলে আমি ছাড়ি, আপাতত রাখছি। আমাকে সুযোগ দেওয়ার জন্য অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ ভেরি মাচ। আপনার কি আছে? হ্যাঁ, গুড। হ্যাঁ, অপূর্বদাকে ধন্যবাদ। আপনার মানে পাঠ অনেক সুন্দর, চমৎকার, অনেক সুন্দর, কবিতাগুলো অনেক সুন্দর। আপনার কবিতার শিরোনামগুলো সুন্দর, কবিতার ভাষাগুলো চমৎকার। আমার তারপরে জ্যোৎস্না নেই পূর্ণিমা নেই বইটার ভিতরের যে কবিতাগুলো, আর অখাদ্য মানে ছাল পাতা, কি সুন্দর কবিতাটা, যে আমাদের যে শাল, হ্যাঁ অখাদ্য শাল পাতা, কবিতার যে ভাষাগুলো আমার তো শুনে মানে ইয়ে হচ্ছে আর কি, মানে সেই বিভিন্ন যে আমাদের যে এই সম্প্রদায়ের উপর যে বিভিন্ন সময় যে বিভিন্ন রকমের যে কি হলো আগ্রাসন বলবো, আমার সেই আগ্রাসন গুলো কথাগুলো মনে হচ্ছে এবং আমার নিজ খুব মনে হচ্ছে, এবং একটু কি বলবো এটাকে, কষ্ট ঠিক বলবো না, যন্ত্রণাগুলো বেরোচ্ছে আর কি, এরকম। সেটাই, কবিতাটা খুব সুন্দর, অখাদ্য শালপাতা, শিরোনামটাও চমৎকার, এবং আপনি লিখবেন, আপনি লিখে যাবেন এরকম আরো সুন্দর কবিতা আপনার কাছ থেকে আমরা কখনো যদি সুযোগ হয় আমরা অবশ্যই শুনতে পাবো। আপনারা এইভাবে চালিয়ে যাবেন, আপনাদের সম্প্রদায়কে আরো বেশি
আরো বেশি সুন্দর জায়গায় নিয়ে যাবেন আমাদের, সেটাই থ্যাংক এখন। ইউ। জি, খুবই চমৎকার, খুবই ভালো লাগলো আমার। এখন আমরা এতক্ষণ আমাদের গারো অপূর্বদার মানে উপস্থাপনা শুনলাম, ওনার সেই স্বরচিত কবিতা। এখন আমাদের সাথে যুক্ত হয়েছেন আরেকজন গারো কবি, ফাদার গৌরব জি পাথাং। আমরা এখন ওনার কাছ থেকে ওনার সম্বন্ধে, ওনার কবিতা সম্বন্ধে এবং ওনার গারো সম্প্রদায় নিয়ে অপূর্বতা যেগুলো বলছেন সেটা থেকে হয়তো আমরা আরো শুনবো, এবং ওনার নিজের কবিতা আমরা ওনার কাছ থেকে পাঠ শুনবো। এখন আমাদের সামনে আসছেন ফাদার গৌরব জি পাথাং। ফাদার আপনার আনমিউট করতে হবে, সরি। আশা করি শুনতে পাচ্ছেন। হ্যাঁ, ইয়েস। ওকে, ধন্যবাদ জানাই সুযোগ দেওয়ার জন্য। আসলে আমি নতুন আসলাম, আজকে প্রথমবার আসলাম। ধন্যবাদ জানাই সুন্দর সুযোগ দানের জন্য এবং সবাইকে শুভেচ্ছা জানাই। প্রথমত আমার পরিচয় দিয়ে নিই যে আমি একজন ফাদার, ক্যাথলিক প্রিস্ট, আপনারা জানেন। তাহলে সেই ধর্ম প্রচারের পাশাপাশি আমি লেখালেখি করছি অনেক বছর ধরেই। সে ছাত্র জীবন থেকে লেখালেখি শুরু করেছি এবং এখনো করে যাচ্ছি। এবং ইতিমধ্যে আমার 3টা বই প্রকাশিত হয়েছে এককভাবে, যৌথভাবে অনেকগুলো মোটামুটি আছে। তবে এককভাবে আমি গত 2018 খ্রিস্টাব্দে আমার প্রথম যে প্রবন্ধ নিবেদন প্রকাশিত হয়েছে থকবিরিম প্রকাশনা থেকেই, এবং তারপরে 2019 খ্রিস্টাব্দে গল্প বই ভালোবাসা ভালো থেকো প্রকাশিত হয়েছে, এবং এই বছর 2021 খ্রিস্টাব্দে কবিতার বই দূর থেকে ভালোবেসে যাব প্রকাশিত হয়েছে। তাহলে এভাবে আমি চেষ্টা করি সব শাখায় বিচর করার জন্য। এর পাশাপাশি আমি গান, লেখালেখি, সুর করা এগুলো নিয়েও একটু সাহিত্য চর্চা করছি। বাংলাদেশের যে জাতীয় পত্রিকা সমূহ আছে, দৈনিক জনকণ্ঠ, সমকাল, প্রথম আলোতে মাঝে মাঝে লিখেছি, ইত্তেফাক, তাহলে মোটামুটি সব শাখায় মোটামুটি বিচরণ করছি। এবং বাংলাদেশ আমাদের যে ক্যাথলিক মণ্ডলীর একটা সাপ্তাহিক প্রকাশনা, সাপ্তাহিক প্রতিবেশী, সেখানে আমি লিখে যাচ্ছি। তাহলে এইভাবে আমার এই সাহিত্য সাধনা চালিয়ে যাচ্ছি। এর মধ্যে আমার অবশ্যই আদিবাসীদের প্রতি একটা টান আছে, যেহেতু আমি নিজেও একজন আদিবাসী, এবং সেইভাবেই আমি আমার সাহিত্য সাধনা, আদিবাসীদের দুঃখ কষ্ট, আদিবাসীদের পাওয়া না পাওয়া যখনই দেখি পত্রিকায় এগুলো, তখন আমার মধ্যে তার বিপক্ষে লেখা বা পক্ষে লেখা এগুলো অনেক মতামত তুলে ধরার চেষ্টা করে যাচ্ছি আমিও। বর্তমান সময়ে আমরা দেখছি মধুপুরে এবং খাসিয়াপুঞ্জিতে যে বিষয়গুলো আসতেছে, তাহলে এরকম যখন জাতীয় পর্যায়ে কোনো ঘটনা দেখি, আদিবাসীদের বিরুদ্ধে অত্যাচার, নির্যাতন, ভূমি দখল, তখন আমার মধ্যে সেই প্রতিবাদের একটা সুর বেজে ওঠে এবং চেষ্টা করি তার মতামত তুলে ধরার জন্য। এবং এইভাবে আমার সাহিত্য সাধনা করছি এবং এইভাবে আমি আদিবাসীদের পক্ষে থাকার জন্য চেষ্টা করছি। হয়তো সরাসরি ভাবে, যেহেতু ফাদার মানুষ, সেভাবে হয়তো অন্যদের মতো সেই সরাসরি আন্দোলন করতে পারি না, কিন্তু আমার ভাষার মধ্য দিয়ে, কলমের মধ্য দিয়ে আমি তাদের সঙ্গে যুক্ত থাকার জন্য চেষ্টা করছি। ধন্যবাদ জানাই অপূর্বদাকে, সুন্দর একটা আলোচনায় অংশ নিয়েছেন, আদিবাসীদের বিভিন্ন গল্প, কবিতা, লেখালেখি তুলে ধরেছেন। আমি সেই বিস্তারিত যাব না, আমার দু একটি কবিতা শুধু পড়ে শোনাতে চাই। প্রথমত যে কবিতা আমি আবৃত্তি করতে চাই সেটা হলো, যেহেতু আদিবাসীদের প্রসঙ্গ, সেই জন্য প্রথম কবিতা হলো এই ভূমি আমাদের।
এই ভূমি আমাদের, এখানে তারা ভরা রাতে চন্দ্র হতে জ্যোৎস্না ঝরে, সুনীল আকাশ অপরূপ ধরায় মৃদু সমীরণ বহে, সবুজ বনানী বিথি অরণ্য পাহাড় পর্বতে শুনি অবিরাম পাখিদের গান, ঝর্ণার কলতান। এই ভূমি আমাদের। এখানে শুয়ে আছে আচ্চু আম্বি, শুয়ে আছে পিতামাতা দাদু দাদি, শুয়ে আছে বোন ভাই নিঝুম নিরালায়। এখানে জুম চাষ করতো তারা, দকমান্দা পরে দমি দিয়ে। আসতো এখানে অগণিত মানুষ, বাঁচত রাং দামা দিম দিম করে, হতো ওয়ানগালা উৎসব মহাসমারোহে। এই ভূমি আমাদের। যুগ যুগ ধরে আঁকড়ে রেখেছি তাকে, রক্ষা করেছি তাকে। এখানে মিশে আছে আমাদের কৃষ্টি সংস্কৃতি, মিশে আছে জন্ম মৃত্যুর অজস্র স্মৃতি, মিশে আছে ঐতিহ্য ইতিহাস। তারপরে আমরা জানি বাংলাদেশে ঘূর্ণিঝড়, সেটা আমরা জানি। আর সেই সিদর আঘাত এনেছিল দুবলার চরে। আর তখন সেটাকে কেন্দ্র করে আমি একটা কবিতা লিখেছিলাম। কবিতার নাম আমার হৃদয় যেন দুবলার চর। আমার হৃদয় যেন দুবলার চর, সিদরের আঘাতে যেমন একটা ঘর ভেঙে চুরমার হয় তেমনি বিরহ আঘাতে। হৃদয় ভেঙে প্রেম উবে গেছে দূর দিগন্তে। কেউ বাড়াবে কি প্রেমময় হাত, কেউ করবে নাকি আমার আর্তনাতে গভীর কর্ণপাত। কেউ বন্ধু করে নেবে কি আমায়, আমি যে বড় অসহায়। নাই মাথা গোজবার মতো এতটুকু ঠাই, কেউ ভালোবাসবে কি আমায়। তাহলে ভাবে চেষ্টা করছি বিভিন্ন যখন প্রসঙ্গগুলো আসে তখন এইভাবে লেখনের মধ্য দিয়ে তুলে ধরার জন্যে। প্রেম ভালোবাসা মানুষের জীবনে আসে, তাহলে সেই প্রসঙ্গে একটা কবিতা শোনাতে চাই। তোমায় দেখবো বলে। শত বছর বহু পথ পেরিয়ে চিম্বুক পাহাড়ে উঠেছি, চিম্বুক পাহাড়ের নীলগিরিতে নির্ঘুম রাত কাটিয়ে। বান্দরবানের স্বর্ণ মন্দিরের গিয়ে ঘন্টা বাজে বারবার তোমায় দেখেছি। নীলাচল মেঘলা চষে বেরিয়েছি, কর্ণফুলী সাঙ্গ নদী পেরিয়ে মদকের রাজা পাথরে তোমার নাম লিখেছি। কেউ ক্রাডং তাজিন্দং পাহাড়ে তোমায় দেখবো বলে পা ফেলেছি। বান্দরবানের প্রতিটা জুমে গিয়ে পরিশ্রম করে পথের সম্বল খুঁজেছি। মাচাং ঘরের শক্ত বিছানায় বিনিদ্র আখিতে রাত কাটিয়ে থাবিন পরা কিশোরীর চোখে চোখ রেখেছি। কত অপমান সয়ে ভাষা না জানা ওই আদিবাসী নারীর নিকট তোমার নাম ব্যক্ত করেছি। তোমার জন্য 100টি ফানুস উড়িয়ে মনকে ফানুস বানিয়ে পূর্ণিমার আকাশে উড়িয়েছি। কক্সবাজার সমুদ্র সৈকতের বুকে রাত কাটিয়েছি, উত্তপ্ত বালুকায় নগ্ন পায়ে হেঁটেছি। সাগরের উত্তাল তরঙ্গ পাড়ি দিয়ে দারুচিনি মহেশখালী দ্বীপে পা রেখেছি শুধু তোমায় দেখবো বলে। আজ তোমায় দেখা না পেয়ে তাজিন্দং এর মতো আমি শীতল ও নিথর, সাঙ্গু নদীর মতো নীরব ভাষাহীন, পাহাড়ি ঝর্ণা আর জলপ্রপাতের মতো অশ্রুসিক্ত, সমুদ্র বালুকার মতো উত্তপ্ত হৃদয় নিয়ে পড়ে আছি পদতলে। সাগরের মতো বেদনার উত্তাল ঢেউ আজ আমার বুকে বারবার আছড়ে পড়ছে। ধন্যবাদ জানাতে চাই, আমি এই পর্যন্তই রাখতে চাই। আপনাদেরকে যারা শ্রোতা উপস্থাপক আপনাদের সকলকে আমার পক্ষ থেকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। ধন্যবাদ ফাদারকে, উনি অনেক সুন্দর করে এবং অনেক মর্মস্পর্শী, ওনার শেষের যে কবিতা সেটা অনেক মর্মস্পর্শী ছিল। অনেক সুন্দর করে উনি আমাদের সামনে
ওনার কবিতা পাঠ করলেন, অনেক সুন্দর কবিতা। সেই আপনি ধর্মচর্চার পাশাপাশি সাহিত্য চর্চাও করছেন, সেটা অনেক অনেক ভালো দিক, এবং আপনি এইভাবে আপনার কবিতার চর্চা চালিয়ে যাবেন এবং সমাজকে একটা সুন্দর সুন্দর সমাজ হিসাবে আপনি আপনার গারো সমাজকে আরো এগিয়ে নিয়ে যাবেন, সেই আশা আমি আপনার কাছ থেকে অবশ্যই রাখতে পারি। আপনার এই সুন্দর মন আপনাদের গারো সমাজকে আরো আলোকিত করুক, এই শুভকামনা আমি আপনার কাছ থেকে মানে আশা করছি বা শুভকামনা জানাচ্ছি যে আপনি আরো এগিয়ে যাবেন। এখন আমাদের এই যে ভার্চুয়াল যে সাহিত্য পাঠের যে আড্ডা এবং কবিতা পাঠ, আরেকবার একটু বলে দেই, সেখানে আমাদের সার্বিক সহযোগিতায় আছে বাংলাদেশ মণিপুরী সাহিত্য সংসদ, চিটাগাং হিল ট্র্যাক্স রাইটার্স ইউনিয়ন, থকবিরিম এবং মণিপুরি মিরর। এখন আমাদের এই সাহিত্য পাঠের যে আসর, এখানে বারবার এখানে অনেকে বলছে যে সরোজকান্তি চাকমা দাদার কবিতা আবৃত্তি শুনতে চান, বা আবৃত্তি বলছি পাঠ শুনতে চান, কিন্তু এখানে সমস্যা হচ্ছে যে সরোজকান্তি চাকমা উনি আমাদের সাথে উনি জয়েন করতে পারছেন না, ওনার সংযোগ নাকি দেওয়া সম্ভব হচ্ছে না, বারবার ঢুকলে উনি মানে আমাদেরকে দেখতে পাচ্ছেন না এবং উনি শব্দ শুনতে পাচ্ছেন না। সেজন্য উনি আমাদের সাথে দুঃখ প্রকাশ করেছেন যে আজকের এই প্ল্যাটফর্মে উনি আজকে আমাদের সাথে থাকতে পারছেন না, এবং সেটা আমাদের জন্য এই যে এখনো বারবার আসতেছে যে উনি আমাদের সাথে মানে জয়েন করতে পারছেন না, সেটা আমাদের জন্য দুর্ভাগ্য যে আমরা ওনার সেই সুন্দর কবিতাগুলো ওনার পাঠ শোনা থেকে আমরা বঞ্চিত হলাম। এবং আশা রাখছি যে যেহেতু আমাদের এই অনুষ্ঠান 1 মাস ব্যাপী চলবে এবং হামম প্রমোদা ওনাকে হয়তো যে কোনো সময় আবার ওনাকে আমাদের এই ভার্চুয়াল প্ল্যাটফর্মে ওনাকে আবার পাঠ করার জন্য সুযোগ দিবেন, সেই অনুরোধ আমি আমার হামম প্রমোদাকে জানাচ্ছি যে যেহেতু উনি চাকমা সম্প্রদায়ের একজন পরিচিত কবি। এখন আমাদের সামনে কবিতা নিয়ে আসবেন বাংলাদেশ মণিপুরী সাহিত্য সংসদের বলবো যে একনিষ্ঠ কর্মী, কবি এবং আমাদের বাংলাদেশ মণিপুরী সাহিত্য সংসদের যে মেইরা, আমাদের প্রতি বছর আমরা যেটা প্রকাশ করি মেইরা আমাদের প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে, সেই অনুষ্ঠানে প্রচ্ছদ এই এন যোগেশ্বর অপু প্রায় এটার প্রচ্ছদ বই করে। এখন এন যোগেশ্বর অপু আমাদের সামনে তার স্বরচিত কবিতা পাঠ করবেন এবং ওনাকে নিয়ে আমাদের মণিপুরী সমাজকে নিয়ে উনি আমাদের সামনে ওনার বক্তব্য তুলে ধরবেন। এখন আমাদের সামনে আসছে এন যোগেশ্বর অপু। ধন্যবাদ আজকের অনুষ্ঠানের সঞ্চালক দিদিকে, এবং আমি একটু আগে জয়েন করেছি, আমার অন্য একটা কাজে আমি বাইরে ছিলাম, আমি সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। একটু আগে শুনছিলাম অপূর্ব দাদা, খুবই প্রাণবন্ত আলোচনা, আমি অনেক সমৃদ্ধ হয়েছি ওনার আলোচনা শুনে, কবিতা পড়ে অনেক, তার কবিতাগুলো শুনে আমার অনেক ভালো লেগেছে, এবং গৌরব দাদা কবিতাগুলো শুনতে পেরেছি, আমি আগের বাকিগুলো শুনতে পারিনি, দুঃখিত। আসলে আমি কবি নই, শিল্পীও নই, আসলে আমি কবি এবং শিল্পীদের সাহচর্যে থেকে থেকে আমি অনেকটা ওদের সাহচর্যে থেকে আমি কবিতাকে যেমন ভালোবাসি এবং শিল্পকে তেমনি আমি অনেক ভালোবেসে ফেলেছি, তাই মাঝে মাঝে আমি 2-1টা কবিতা লিখি। আমার এখনো আমার কবিতার বই বের হয়নি, বের হবে হবে করেও বের হচ্ছে না এটা। আমি আজকে আলোচনা দীর্ঘায়িত করতে চাই না, আমি আলোচনাও করতে পারি না, আমি সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। আমি মণিপুরি ভাষায় লিখা একটি কবিতা পাঠ করে শোনাচ্ছি সবার কাছে, এবং ওইটার ভাষান্তরটা বাংলা ভাষায়, ওটা আমি সবার কাছে নিবেদন করছি। মণিপুরি কবিতাটি হলো ইসিং ফিজঙ্গিমিদ লেইচিল নংফাই কি ফিদুব ইনখ্রাগা প্রকৃতিনা নঙ্গি নকশিল্লাব সহুঙ্গিতম খরাঙ্গি আমনা মঙ্গালা সিং থুন্নং আয়রগা মালিন লিকনাগম নাকিন খিপুন শিগিন মিট সিংদো মাতঙ্গি পুকাইদাগি পো পকি পাখক চাওর বতাংলৌদা
ihakidom idom ta kanayaudana karam lelinang nungai baganung shibalitra misida matam dihauji kashida lepli adubutari gharigi khongthang gumba khongigi khongthang khol lak pachat palitra matamgi shida yahura ki thamoita kanama yukul pairaba bashantagi angawunuk shikna tumin haira mi khongmi pun shiwari nillaba matam shida yahai faribara tum yadrabanung thangi chaklaba mitta chatraba matamgi phamda on thoina hamdokli phamli thamogi thongnao ido tumin wakhalgi machukum laba phaklangi mami shingdo makshilakli mitta ising phijangna haktheng bapun shishida nangi adungaigi ising phijangi mitkumna বাংলার ভাষান্তরটা হলো এরকম, জল পর্দার চোখ। কবিতার শিরোনাম জল পর্দার চোখ। হিম কুয়াশার চাদর জড়ালে প্রকৃতি তোমার উষ্ণ উপস্থিতির জন্য তৃষ্ণার্ত হয়ে যায়। আদিগন্ত আলোয় উদ্ভাসিত হলে বিশ্বলোক শিশিরের মতো ঝরে যায় জীবনের দিনগুলো। কালের গর্ভ হতে পুনর্জন্মের অস্থির প্রহরে আমি একা, শুধু একা, নিঃসঙ্গ। কেমন আছো তুমি? আনন্দের সৎসঙ্গ হারিয়ে দিনে সময় এখন এ ঘরে স্থির, তব শুনি ঘড়ির কাটার মতো পথিকের পদধ্বনি। আসা যাওয়ার ক্লান্তিহীন সময়ের সঙ্গীতে কে যেন জেগে ওঠে হৃদয়ে। পর্দা অরানো বসন্ত বাতাস চুপি চুপি বলে যায় পথিক জীবনের গল্প। কোলাহলের সময় ভালো আছো? ঘুমহীন রাত্রির পরা চোখে বন্দি সময়ের শয্যার এপাশ ওপাশ খুলে বসে হৃদয়ের জানালা একা নিঃস্ব। কল্পনার রঙের মতো দেয়ালের ছবিগুলো ঝাপসা হয়ে আছে চোখে জল পর্দায়। এ জীবন যাত্রায় তোমার সেই জল পর্দার চোখের মতো। আপনারা যারা শুনছেন, আমি চেষ্টা করেছি আমার এটা কবিতা পাঠ করার। আমি ছোট্ট একটা কবিতা পাঠ করতে চাই। আরেকটা কবিতার শিরোনাম হলো ধ্রুব। বাংলায় পড়ে আমি এটার মণিপুরি ভার্সনটা আবার পড়ে শোনাবো। ধ্রুব। বৈষম্যের ব্যাকরণী বারে বৈরী ব্যবধান, মানুষ তুচ্ছ স্বার্থ সময়, মানবতা খাবলে খায় বিদ্বেষ, শ্যাম কি গৌর বাঁধ সাথে বর্ণের ব্যবধান, বদলে না তবু শনিদের রং অস্ত্র শিশির সমুজ্জ্বল। তা শিংবা খেনাবাকি হৌনারলদা হেঞ্জিলি একনামিখাল মি চন্নাদি ওই জ্বালানে আয়দা হৌনারল খায়াত তামলি একনাবাগি মু বনত্রা গঙ্গৌবা পল ওইরি কুচু খেনারলদা হোং দুক্তি আদবু ইখে নিচু লিকলা পিরাং শিংবা। ধন্যবাদ। আর আমি বিশেষ কিছু বলতে চাই না। আমি আমার দুটি কবিতা পাঠ করে সকলের কাছ থেকে আবার তো বিদায় নিচ্ছি আমি। ধন্যবাদ সকলকে। অপু জামনা ফাজারে আমি মণিপুরিতে বললাম, অনেক সুন্দর। অপু বলে যে ও কবি না। আমার কাছে মনে হচ্ছে বেশি বিনয় হয়ে গেল, মনে হয় যে কবিদের সাথে থাকতে থাকতে সে কবি হয়ে গেছে। কিন্তু এটা মনে হয় অপুর একটু বিনয় হয়ে গেল। এত সুন্দর দুইটা কবিতা এবং কত সুন্দর করে ও কবিতা দুইটা পাঠ করেছে, খুবই চমৎকার। অপু আমাদের সাথে দেখা হয় না অনেকদিন, আমরা একসাথে সাহিত্য সংগঠন করেছি। আমিও একটু নিজেকে নিয়ে একটু বলতেছি যে সাহিত্য সংসদে ছিলাম। আমি লেখালেখি করিনি, আমি সাহিত্য সংসদে, বাংলাদেশ মণিপুরী সাহিত্য সংসদে এক সময় 2000 সালের দিকে আমি সাধারণ সম্পাদক ছিলাম। অপু আমরা সবাই একসাথে কাজ করেছি। তারপরে যখন আমি ঢাকায় চলে আসলাম, তারপরে আমার মানে বাচ্চা ছেলে মেয়ে হওয়ার পরে না, আমি
অনেকদিন সাহিত্য থেকে মানে ছিলাম। আমি একজন সংগঠক হিসাবে পরিচয় দিতে পছন্দ করি, যে সাহিত্য সংসদে আমি মূলত সংগঠকের কাজটা করতাম, কবিতা বা আমার লেখা হয়নি। আর সংসদের বিভিন্ন অনুষ্ঠানে আমি সঞ্চালনা করতাম। সেই সঞ্চালনা করতে করতে আমি এখনো সেটাতে মানে মণিপুরীদের সাহিত্য সংসদের কোনো অনুষ্ঠান হলে আহ সঞ্চালনাটা মানে আমি করতাম। তো তখন অধিকাংশই আমরা আমাদের নিজেদের মধ্যে আমরা করে নিতাম। সেরকম করতে করতে আর কি এখন পর্যন্ত সেটা করা। এবং হামম প্রমোদদা যখন আমার সাথে যোগাযোগ করলো এবং আমি এক কথায় মানে প্রথমে বলার সাথে সাথে আমি হা করে দিলাম, যেহেতু বাইরেও যাওয়া লাগবে না, বাসায় থেকেই অনুষ্ঠানটা সঞ্চালনা করতে হবে, সেটা আমার জন্য মনে হচ্ছে যে একটু চর্চা করে ফেললাম বা চর্চা করলাম, সেটাই আর কি। সেটার জন্য আমি হামম প্রমোদদাকে আমি খুবই ধন্যবাদ জানাচ্ছি যে আমাকে ওনার এই অনুষ্ঠানে সুযোগ করে দেওয়ার জন্য, এবং বিভিন্ন যে কবি আছেন সবার সাথে এবং সবার সাথে আমার পরিচয় হলো, এবং সবার সুন্দর সুন্দর কবিতা পাঠ আমি শুনতে পাচ্ছি এবং খুব আমার ভালো লাগছে, খুবই ভালো লাগছে। তারপরে বিভিন্ন কমেন্টসে দেখলাম মলয় ত্রিপুরা, উনি সুন্দর সুন্দর কথা দিয়ে আমাদেরকে উৎসাহিত করছেন এবং আমাদের কবিদেরকে উনি খুব শুভেচ্ছা জানিয়েছেন। এবং সরোজকান্তি চাকমা উনাকে খুব মানে ব্যথিত করেছে যে উনি যে আজকে আচ্ছা রুমিতা, কবিতা পাঠ করতে সরোজকান্তিটা পারছে না। একটু শুনছেন রুমিতা? ওই সরোজকান্তিটা একটা হ্যাঁ কবিতা পাঠিয়েছে, আমি ফাঁকে ওনার কবিতাটা আমরা একটু শেয়ার করি। আর উনি হ্যাঁ হ্যাঁ কিও করেছেন, আমি সাইডে দেখা যাচ্ছে। তো এই যে হ্যাঁ এটা হচ্ছে ওনার কবিতা, আর হ্যাঁ উনি খুবই ওটা ভালো। নিজে পাঠ করেও শুনিয়েছেন সবাই। কবিতাটির নাম আজা। হ্যাঁ হ্যাঁ দেবাবজিমিলোক সিদ্ধি সিওম্মে নগরীত পরানান ওইটা হলো বাংলায় পাশে। বুজিরিলিও বুজুরো ভুগত বাণীর আগে তবলান মেঘখানি দুমুলোক খেলো শোক নমিলোক বেলান থো নবাঙিস তমনান রান্যা সাবর মনোগরত সিংহবদ আন্নই নদরে বাচ্চি বাজার উচ্চ দুরুক্কু গম আগে ন ফাদে বনিজে যাব আগে ন ফুরই ফারিবং দাগি লাগুনিরি আদত বল এজো আগে দাবেই দি ফারিবং সুবরুণরে হইত ভাবি ঠেলে মালিক গুরি ফারে আর আশা মনান এক খাইয়ে নবাগি আমা ফজিউন ফিজেন দি আগন নগরীর চিদে বাচ্চা। এই হলো ওনার কবিতা। তো সরোজদাকে আমরা আয়োজকদের পক্ষ থেকে ধন্যবাদ, আপনি অনেক কষ্ট করেছেন দেখার জন্য বা আমাদের এই লাইভে যোগ দেওয়ার জন্য। আমরাও জানি যে হিল ট্র্যাক্সে বা একটু গহীন কিতে আমাদের রিমোট এরিয়াতে আমাদের নেটগুলো ভালো নেই, তো সে কারণে হয়তো আমরা আপনাকে পাচ্ছি না, বাকি আগামীতে হয়তো আপনি কি করবেন আমাদের সাথে যোগ দিবেন সে আশা রাখছি। তো হ্যাঁ, এবার রুমিতার কাছে যে আমরা পরপর আবার এবার আমরা শুধু খুব একটা আলোচনায় যাব না, আমরা যার যার কবিতা আমরা শুনবো অনুবাদ সহ। ঠিক আছে রুমিতা, এবার চালিয়ে যান। আমরা প্রায় 1 ঘন্টা 13 মিনিট হয়ে গেছে আর কি আমাদের লাইভ। হ্যাঁ, অসুবিধা নেই, বলেন আপনার আনমিউট। উনি খুবই ওনার যে আন্তরিকতা সেটাকে আমরা অবশ্যই অভিনন্দন জানাবো, যে এত প্রতিকূলতার মধ্যেও উনি ওনার কবিতাটা পাঠ করে আমাদের কাছে পাঠিয়েছেন, এবং এটা অনেক ওনার খুবই উনি বুদ্ধিমানের কাজ করেছেন, এবং ওনার যে আন্তরিকতা সেটাকে অবশ্যই আমরা অভিনন্দন জানাবো। এবং উনি ভালো থাকবেন। আবার আমরা কখনো আমরা হয়তো আবার মিলবো সেই আশা অবশ্যই আমরা রাখছি আর কি। ওনাকে নিয়ে আমরা আবার হয়তো কোনো এক সময় আমরা আবার সেই কবিতা পাঠে আমরা যাব। এখন কি সাধন ত্রিপুরা কি যুক্ত হয়েছে প্রমোদা? না, সাধন ত্রিপুরা নেই, আমরা আবার সবিতাদির কাছে যাই আগে, উনি প্রথম। আচ্ছা আচ্ছা, তাহলে আমরা হ্যাঁ সবিতাদি আবার আমাদের সাথে একজনও মাইবম সাধনের কবিতা পাঠ শুনে নাই বলে উনি একটা কমেন্টস করেছেন যে শুনতে চাচ্ছেন বা এরকম বলেছে। এখন আমরা আবার আমাদের চাকমা সম্প্রদায়ের কবি সবিতা চাকমা এই দিদির কবিতা আমরা এখন শুনবো। হ্যাঁ রমিতা দি, আসলে যে কথাটা বলতে চাচ্ছি সাথে থেকে জি শুনতে পাচ্ছেন দিদি? হ্যালো, শোনা যাচ্ছে দিদি, শোনা যাচ্ছে একদম ক্লিয়ার, এবার খুব ক্লিয়ার।
বাংলা ভাষাভাষী, যেহেতু আমরা এখানে অনেক ভাষাভাষীর মানুষ আছি, এ ভাষা বোঝানোর জন্য আমি প্রথম যে কবিতাটা আমার স্বরচিত যেটা ছিল এটা আবৃত্তি করেছিলাম বা পাঠ করেছিলাম চাকমা ভাষায়। সেটা আপনাদের সবার বোঝানোর জন্য আমি আরেকটু বাংলায় বলছি, যদিও বা সেটা হয়তো কবিতায় নয়, শুধু আপনাদের বোঝানোর জন্য। তো আমি এই অনুষ্ঠানের মাধ্যমে এতক্ষণ যাদের কবিতা শুনলাম একেবারে অভিভূত হয়ে গেছি। তাদের বাচন ভঙ্গি, তাদের মানে সবকিছু আমাকে একেবারে শিহরণ জাগাচ্ছে। আমি সত্যি আনন্দিত এরকম একটা অনুষ্ঠানে আমার স্নেহভাজন আনন্দকেও ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাতে চাচ্ছি। সে বলাতে আজকে আমি এত গুণী মানুষের কবিতা শুনলাম, তাদের যে কি বলবো মনের যে বেদনা, যে আশা আকাঙ্ক্ষা, আমাদের জনগোষ্ঠীর যে দুঃখ বেদনা সেগুলো ফুটে উঠেছে, এবং তাদের যে কবিতা বলার যে ভঙ্গি সেগুলো আমাকে খুবই আকৃষ্ট করেছে। তো আমি এই জন্য সবাইকে আবারও কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাচ্ছি। এখন শুধু আপনাদেরকে বোঝানোর জন্য আমার যে কবিতাটা আমি পাঠ করেছিলাম সেটা আমি আবার শোনাচ্ছি। আসলে আমিও কবি নই এখনো, মানে আপনারা যেরকম নিজেদের লেখা এরকম দেখাচ্ছেন, আমার সেরকম লেখা এখনো হয় নাই, বা তারপরেও আমি লিখতে যাচ্ছি বা লিখছি। আমি জানি না আমার কবিতা কবিতা হচ্ছে কিনা, সেই কারণে আমার এই কবিতাটা লেখা। তো আমি পাঠ করছি কবিতা। 3 অক্ষরের একটা শব্দ, পড়ছি, লিখছি, করছি। আমার কাছে মনে হয় যারা লেখে তাদের জন্য খুবই সোজা, আর কবিদের তো মুহূর্তেই ভরে যায় খাতার পর খাতা। কিন্তু আমি যখন লিখি সব উল্টো পাল্টা, লিখতে জানি না সহজে, না মিলে ছন্দ, না মিলে মাত্রা। আমি কবি নয় তো, কথাও হয় না, নয় বার্তা, না থাকে উপমা, না থাকে অলংকার, শুধু হয় লম্বা লম্বা কাহিনী। এত লিখলাম, কই নাই হইল কবিতা। কবিতা এই শব্দটা এক একজনের কাছে এক এক রকম, নানান মানুষের নানান উক্তি। কেহই বলে তাকে ছন্দবদ্ধ ভাষা, পদ্য আকারে লিখতে হয়। কেহই বলে মনের কথার লেখ্য রূপ, কেউ বলে আবার আবেগের বিশ্লেষণ, অনেকে আবার তাকে সাহিত্যও বলে। সেই সাথে আমিও একটু বলার চেষ্টা করি, মনের অসহ্য কষ্ট কবিতা, মনের সুখ কবিতা, মনের দুঃখ কবিতা, মনের হাসি খুশি কবিতা, চোখের পানি কবিতা। যখন লেখা শুরু করি, কি হলো কি না হলো কিছুই ভাবি না, শুধু লিখতে গেলে কান্না করি, হাসি, দুঃখে ব্যথায় মর্মাহিত হই। জানি না, আমি জানিই না যে আমি যা বলতে চাচ্ছি সেটা মানুষকে অপরকে বুঝাতে পারলাম কিনা। মন যদি চায় আমি কবিতা লিখি, কিন্তু সৃষ্টির আনন্দে আমার মন তখন উতাল পাতাল হয়। কিন্তু মাঝে মধ্যে যখন লিখবার চাই, একটা শব্দ লিখতে পারি না, একটা বাক্য শেষ হয় না, মন থাকে শুধু উদাস উদাস উদাস, ভাবি ভাবি আর ভাবি কখন কখন কোন সময়ে আমি খাতায় কলম বসাতে পারি। কবিতা সেই কারণে আমার কাছে খুবই কঠিন। শুধু লিখলে কি কবি হয়, না কবিতা হয়? কবি হওয়া তো সহজ কথা নয়, যার তার কাজও নয়। কবি হচ্ছে একটা খেতাব, একটা উপাধি, একটা সম্মান, একটা স্বীকৃতি।
কবে আমি কবি হব, আরো কত বছর হলে, কিভাবে আমি কবি হব, কত ক্লাস লেখা পড়লে কিভাবে কবি হব, আরো কতটা বই পড়লে কিভাবে কবিতা লিখব, মানুষকে বুঝাতে না পারলে। কখন কবিতা হবে, যে লেখা মানুষের মুখে মুখে না হলে। আমি একেবারে গুণ ছাড়া, আমার কোনো গুণ নাই, তাই আমি জানি না কখন, কবে, কিভাবে লিখলে হবে কবিতা। এটা শুধু মাত্র বোঝানোর জন্য আমি বাংলাটাকে বুঝালাম। ধন্যবাদ সবাইকে। হ্যাঁ, রমিতা দি। হুম, জি, দিদি শুনতে পাচ্ছি। হ্যাঁ, শোনা গেছে আমার হ্যাঁ, হ্যাঁ, কবিতা? হ্যাঁ, সুন্দর। জি, ভালোভাবেই শোনা গেছে এবং ভালো লাগলো দিদি আপনার কবিতাটা। আপনি যখন পড়ছিলেন চাকমা ভাষায়, কিছুটা এরকম আমি ধরে নিয়েছিলাম যে মন দিয়ে মানে আমাদের চাকমা ভাষা বেশ। আসলে এরকম, হ্যাঁ, যে হ্যাঁ, প্রায় বাংলা ভাষার সাথে প্রায় মিলে। হ্যাঁ, একটু হয়তো কিছু কিন্তু ধরে নিয়েছিলাম যে মানে ভাবটা আমার হ্যাঁ, কাছে মানে ছিল যে এইরকম, সেটাই মিলে গেল। হ্যাঁ দিদি, আমি তো, ভালো লাগলো। হ্যাঁ, ধন্যবাদ দিদি। হ্যাঁ, ভালো লাগলো দিদি আপনার কবিতা শুনে, এবং এভাবে চর্চা চালিয়ে যাবেন দিদি, এবং আপনি আরো ভালো কবিতা লিখবেন সেই কামনা করছি, এবং ভালো থাকবেন দিদি, সবাইকে নিয়ে ভালো থাকবেন। প্রমুদা। হ্যাঁ, এবার সাধন আছে আমাদের, ওইভাবে ওই লিস্ট আগের লিস্টে করে চলে যান, একজন হ্যাঁ, একজন হ্যাঁ, করে সাধন। আমরা কবিতা শুনবো। এক সেকেন্ড, আমরা শুধু কবিতা শুনবো। হাজিক এখন সাধন করবে আবার না? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, আচ্ছা, এখন আমাদের সাথে মাইবম সাধন, সে থিওরি প্রকাশনা করে, তার একটা নিজস্ব প্রকাশনা আছে, সেই প্রকাশনার সাথে সে খুবই অনেক বই সে প্রকাশ করেছে, এবং খুব কি বলে, তরুণ বয়সের তরুণ উদ্যমে সে এখন প্রকাশনা সংস্থাকে খুবই সুন্দর করে চালিয়ে যাচ্ছে, এবং আমাদের এই মণিপুরী সমাজের মধ্যে একজন তরুণ কবি, সে আমাদের সামনে তার কবিতা পাঠ করবে। মাইবম সাধন। ধন্যবাদ। কবিতা পাঠের আগে আমি একটু বলে নিই, মলয়দা, আমি পূর্বে প্রায় শুরুর দিকে কবিতা পাঠ করেছি আর কি, এটা আমার সেকেন্ড কবিতা হবে। এই কবিতাটা আমি লিখেছিলাম চা বাগান নিয়ে, চা জনগোষ্ঠীদের মুক্তিযুদ্ধে তাদের অবদান নিয়ে। আমি এবং সৈয়দ আমিরুজ্জামান প্রাবন্ধিক, আমরা দুজনে একটা কাজ করছি, যেটা চা শ্রমিক ও মুক্তিযুদ্ধ নামে। তো এই বইটা যখন কাজ করতে যাই, তখন একটা পরিবারের কাছে যাই, যে পরিবারটার তাদের টাইটেল হচ্ছে কুনকুনিয়া, এবং যে মুক্তিযোদ্ধা ছিলেন ওনার নামই কুনকুনিয়া রুদ্রপাল। তো উনার ছেলে মুক্তিযুদ্ধে এই বীর মুক্তিযোদ্ধা মারা যান, কুনকুনিয়া রুদ্রপাল মারা যান। তো মারা যাওয়ার পরে তার ছেলে তার বাবার স্মৃতির উদ্দেশ্যে তাদের যে গেট, মানে অর্থাৎ তাদের ঘরে ঢোকার প্রবেশের যে গেট, এই গেটটাকে এত সুন্দর করে বাংলাদেশের পতাকা এবং মানচিত্র দিয়ে উনি সাজিয়েছেন, যেটা আসলে কল্পনার বাইরে। মানে আমি এরকম কোনো গেট এখন পর্যন্ত দেখি নাই। শুধু গেট না, উনার মনের ভেতর যে মুক্তিযুদ্ধের যে স্মৃতি এবং মুক্তিযুদ্ধ নিয়ে তার বাবার যে কথাবার্তা, এবং তার বাবার চলে যাওয়া দৃশ্য, এবং তার বাবাকে খুঁজতে যাওয়া, এগুলা তার গল্পের ভেতর থেকে যেটা বেরিয়ে এসেছিল, এটা আসলে কখনোই কোনো লেখক আসলে এভাবে তুলে আনতে পারে না আর কি। আমিও চেষ্টা করেছি, কতটুকু পেরেছি জানি না, তবে আমি তার ভাষাটাকে তার যে আবেগ, সেটাকে আমি কবিতায় তুলে আনার চেষ্টা করেছি। এখন কতটুকু হয়েছে আমি সেটা জানি না, তবে এই কবিতাটা ছাপা হয়েছে আমার গ্রাফিক কাব্যগ্রন্থে। কবিতাটা পড়ছি। কবিতার নাম হচ্ছে কুনকুনিয়ার ছেলেটা। কবিতাটি নিবেদিত হয়েছে বীর মুক্তিযোদ্ধা শহীদ কুনকুনিয়া রুদ্রপাল ও তার পরিবারকে। কুনকুনিয়ার ছেলেটা, চোখে গভীর সমুদ্র, ঢেউ ও হাঙরের বিশাল রাজ্যে স্রোতে ভাসা খড়কুটো, যেন ভাসতে ভাসতে দুটি পাতা একটি কড়ি,
সময়ে 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 ছাড় দিয়ে রাখা বৃহন্ন চা গাছ, যে গাছের পাতায় লাখো রক্তস্রোত ক্যাফেইন রূপে চাঙ্গা করে সভ্য জনপদ। কুনকুনিয়ার ছেলেটা তবু ঘাম ফেলে যায়, শহীদ বাবাকে আরতি জানাই, তাকে দিশেহারা করে উপজেলা বাবুদের কথাগুলো, তাদের বাঁকা চাহনি আর ঢাউস পেট। সেদিন ঠিক কিবার ছিল তার মনে পড়ে না, ভুলতে ভুলতে ফিরে আসে, পথে সবুজ চা পাতা ছুঁয়ে দেখে, রক্ত ও গাছের কি নিবিড় সম্পর্ক। কুনকুনিয়ার ছেলেটা গাছ হয়ে ফোটে চা বাগানে। এইটুকুই ছিল আর কি কবিতাটা। মাইবুম সাধনকে ধন্যবাদ সুন্দর করে পাঠ করার জন্য তার কবিতা। এখানে চা শ্রমিকের যে বেদনাটা, সেই বেদনাটা সে বেদনা ঠিক না, তার যে মনের কথাটা সে সুন্দর করে উপস্থাপন করলো আমাদের সাথে। এখন প্রমুদা, এখন আমাদের তো সব প্রায় না সবার না তো আমাদের আমরা পাঠ শুনলাম। ওই যে গৌরবদার অপূর্বদার কমল, কিছু কবিতা বাকি ছিল। হ্যাঁ, অপূর্বদার গৌরবদা আছে, অপূর্বদাও কয়েকটা কবিতা আরো শোনাতে চেয়েছিলেন, ওনাদের কবিতাগুলোই কমল শুনবো। কর্ণ কি নাই আমাদের না না সাথে? না নেই, আমরা ওই যে 6 জন শুধু আছি আমরা, আর 6 জন তো না 5 জন আছে আর কি, ওনাদেরকেই আমরা পরপর দিয়ে দিই। তাহলে আমরা অপূর্বদার কথা শুনি না এখন? হ্যাঁ 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 অপূর্বদার কথা। অপূর্বদা, আচ্ছা অপূর্বদা এখন আপনার কথা শুনবো আমরা এখন। হ্যাঁ, অপূর্বদার কথা এবং কবিতা, উনি কিছু কবিতা কবিতা, ওনার বাংলা কবিতাগুলো পড়েছেন এবং ওনার আচিন ভাষার কবিতা আমরা এখন শুনতে যাচ্ছি। উনি আরো কিছু কবিতা পড়তে চেয়েছেন, তো আমরা এবার একটু হ্যাঁ শোনা যাচ্ছে? অপূর্বদা, আপনি কি শুনতে পাচ্ছেন? হ্যালো, আপনার আনমিউট করা আছে, আপনার সাউন্ড সিস্টেমে প্রবলেম কিনা জানি না, কিন্তু আমরা আচ্ছা কিছুটা শব্দ শুনতে পাচ্ছি। বলেন, আপনার যদি ভিডিও নাও থাকে কথা শোনা যাবে আশা করি। হ্যাঁ, শোনা যাচ্ছে, দেখা যাচ্ছে। শোনা যাচ্ছে দাদা? ইয়েস, একদম পারফেক্ট। থ্যাংক ইউ, এবং আবার সুযোগ দেওয়ার জন্য ধন্যবাদ। এক অনুষ্ঠানে 2 বার কথা বলার মতো সমৃদ্ধ মানুষ আমি নই, তাই ক্ষমা চেয়ে নিচ্ছি। এবং দাদা যথার্থই বলেছেন যে আমরা কবিতার দিকেই যাব। আর আমি এটা মূলত একটু চেয়ে নিলাম, কারণ তখন আমার নিজ ভাষায় কবিতা আমি পড়তে পারি নাই। সেটা না পড়তে পারলে একটু অতৃপ্তি থেকে যাবে, বা দায়বদ্ধতার জায়গাটাই আমি অতৃপ্তি বোধ করব। সেজন্য আমি দাদার কাছে এটা চেয়ে নিয়েছি। সুযোগ দেওয়ার জন্য ধন্যবাদ। তো আমি ধারাবাহিকভাবে যদি আসি, শুধু 2-1টা কবিতা পড়বো। আমার মূলত আমি গারো কবিতা উপস্থাপনের জন্যই ফিরেছি। তবে আমার একমাত্র যে কাব্যগ্রন্থ মৃন্ময়ী মন্মর নন্দিতা প্রকাশ থেকে যেটা প্রকাশিত হয়েছিল, সেখান থেকে আমি 2-1টা কবিতা পড়ে আমি গারো কবিতায় চলে যাব। তো এগুলো মূলত বাংলা কবিতা, ছোট ছোট কবিতা। একটা কবিতা লিখেছিলাম, যদিও কিছুটা এটা রাজনৈতিক বা অনেক সময় অনেক প্রতিবাদী যোগ করে লেখা। কবিতার নাম নিউটন কিলবিল। তোমার বেতন বাড়ে আমার বাড়ে কর, তোমার বেতন বাড়ে আমার বাড়ে কর, তোমাদের বাড়ে ঘুষ আর আমাদের বাড়ে ডর, তোমার মগজে নিউটন কিলবিল, আমরা কি শুধু ঘাড়ের উপর ধর। আরেকটা কবিতা পড়ি, সহসা বরসা। হায় বরসা এলো সহসা, দিল ভিজিয়ে আমার মন, কাঁপে ত্রস্ত পথভ্রষ্ট, ভিজে যৌবনে শিহরণ। কথা ছিল 1 এবং 2 পর্ব। প্রথমটায় বলছি যে কথা ছিল এক হব দুজনে, সুখে দুঃখে মনে মনে বিশ্বাসে এবং শরীরে। পর্ব 2, পাশাপাশি উদম শরীর, মনে মনে যোজন যোজন দূরত্ব, আজ যে চেনা কাল অচেনা, এ যেন রহস্য এক অনন্ত। একটা বিশেষ কবিতা আমার কাছে ভালো লাগে। আমরা গারো নারীরা যে পোশাক পরে সেটাকে দকমান্দা বলি। আমাদের এক পুরোহিত, যিনি একজন লিজেন্ডও বটে, বিশেষ করে
মধুপুরের আদিবাসীদের জন্য একজন লিজেন্ড, সম্প্রতি মারা গেছেন গত বছর, ফাদার হোমরিক। উনি বলতেন যে গারোদের যে দোকমান্দা সেখানে যে নকশা আছে অনেকটা এরকম, সরি, সেই নকশার ভেতরে এই মাস্কের ভেতরে আপনারা কিছুটা দেখতে পাবেন যে ত্রিমুখ যে নকশাটা। তো উনি বলতেন যে এখানে ঈশ্বরের চোখ দেখা যায়। ওনার এই কথায় অনুপ্রাণিত হয়ে আমি একটা কবিতা লিখেছি। কবিতার নাম দকমান্দাই ঈশ্বরের চোখ। তোমাদের চোখে যা মদ, আমাদের চোখে তা চু। তোমাদের চোখে যা মদ, আমাদের চোখে তা চু। তোমরা বনে শুধু কাঠ দেখো, কয়লা দেখো, হরিণের নরম মাংস দেখো, আর দেখো টাকা। আর আমরা দেখি গাছ, সবুজ পাতা, নিরীহ পাখির ছানা। সমস্ত জঞ্জাল চিড়ে প্রকাণ্ড এক বৃক্ষ হবার প্রতিজ্ঞা নিয়ে মাটির সোদা গন্ধ মেখে মুষ্টিবদ্ধ ছোট্ট একটি হাতের মতো সদ্য গজানো চারা দেখে আমরা বলি, এই তো আমাদের সন্তান, আমাদের ভবিষ্যৎ। তোমরা শুধু দকমান্দাপাড়া গারো মেয়েদের হাঁটুর নিচের নগ্ন ফর্সা পা দেখো, আর গারোরা মেয়েদের দকমান্দায় ঈশ্বরের চোখ দেখে। তো এই কবিতাগুলো ছিল আমার মৃন্ময়ী মনমোর এই কাব্যগ্রন্থ থেকে। আমি এখনো অপ্রকাশিত কিছু গারো কবিতা আমি আমার এখনো প্রকাশ করিনি, কথা চলছে, সেগুলো একটু পড়তে চাই। যেটা বলেছি গারো, এটা গারোদের মধ্যে অনেক রকমের গোত্রভিত্তিক ভাষা আছে, আবেং, আতং, মিগাম, এবং প্রত্যেকটা ভাষাই চমৎকার সুন্দর ভাষা নিয়ে আমরা শুরুতেই কথা বলছিলাম। আমরা যদিও সব ভাষার অর্থ বুঝি না, কিন্তু সব ভাষার শব্দচয়ন, বিশেষ করে বিভিন্ন ভাষায় কবিতাগুলো শুনে খুবই শ্রুতিমধুর লাগছিল। এগুলো আমাদের সম্পদ নিশ্চয়ই, এবং আমরা নিশ্চয়ই চেষ্টা করব এগুলোকে আরো বেশি শোনানোর জন্য অর্থ সহকারে। আমার কবিতাগুলোর অর্থ ওইভাবে এখনো লিপিবদ্ধ হয়নি, আমি ভাবার্থ বোঝানোর জন্য সারাংশ উপস্থাপন করব। আমি পড়ার চেষ্টা করছি। আমরা গারোরা আমাদের নিজেদেরকে মান্দি বলে থাকি। মান্দি নিয়ে বা সে নিয়ে একটা কবিতা লিখেছি ছোট। প্রশ্ন করা হয়েছে যে না মান্দিমা, অর্থাৎ তুমি কি মান্দি? মান্দি মানে মূলত মানুষ। তাহলে আমরা যখন কথা বলি তখন নিজেদেরকে মানুষ বলে উপস্থাপন করতে পছন্দ করি। সেই অর্থে এখন আমরা আসলে মান্দি আছি কিনা মান্দিরা, সেই সুবাদে প্রশ্নটা করা। না মান্দিমা, না মান্দিমা, মান্দি খনে না যাহা খুন্দে নকমা খোবা রাসং যা নখরমবাড়ি যা নকনা খোবা ছানজা মান্দি ওঙামা মানি খুরাংখো ব্রিংনি জাঙ্গিখো যতন খাজাও দে মান্দি ওঙামা। অর্থটা যদি সারাংশে বলি, প্রশ্ন করা হচ্ছে তুমি কি আসলেই মানুষ? মান্দি সে অর্থে যদি তুমি গ্রামের যারা বয়োজ্যেষ্ঠ আছে, লিডার আছে, তাদেরকে সম্মান না দাও, যদি তুমি তোমার মেয়ের জন্য ঘর জামাই না নাও, আমাদের প্রথায় আছে যে আমরা ঘর জামাই নেই বা যাই, তাহলে তুমি কিভাবে মান্দি হলে? আর বলা হচ্ছে যে ব্রিংনি জাঙ্গিখো, অর্থাৎ বনের যে জীবন আছে সেটা যদি তুমি স্বীকার না করো এবং যত্ন না করো, মায়ের যে ভাষা সেটা তুমি যদি স্বীকার না করো এবং যত্ন না করো, তুমি কি আসলেই মান্দি? এটা প্রশ্ন করা হচ্ছে। তো আরেকটা পড়ি। আমি মূলত আমাদের যে খাদ্যাভ্যাস, সংস্কৃতির উপকরণ, সেগুলোকে নিয়েও কিছু লেখার চেষ্টা করেছি। মিমেদিম একটা বিন্নি চাল, আপনারা জানেন আদিবাসীদের মধ্যে বিন্নি চালের অনেক রকম ব্যবহার আছে, সব আদিবাসীদের মধ্যেই কম বেশি, হিলট্রেক্সেও আছে। তো আমাদের মধ্যে বিন্নি চালটা ব্যবহার করা হয় আত্মীয়তার বন্ধনকে সুদৃঢ় করার জন্য, বিশেষ করে যখন নতুন আত্মীয়তা গড়ি আমরা। তো আমরা আমাদের ভাষায় বিন্নি চানকে বলি মিমেদম। তো সে নিয়ে ছোট্ট একটা 3 লাইনের কবিতা। চামেথাঙ্কো মিমস্থাপে দংব আমাশারি খানানোদে দশারংমো মিমিদিংখন সংএরাবো। চামে মানে হচ্ছে প্রিয়তমা, আর মিমিদিম তো ওই
যেটা বললাম বিন্নি চাল, যেটা স্টিকি রাইস, বলা হচ্ছে যে তোমার প্রিয়তমার সাথে তুমি বিন্নি চালের মতো আঠার মতো লেগে থাকো। আর যদি তুমি নতুন আত্মীয়তা করতে চাও তাহলে দোসারং মানে হচ্ছে যে আম, আম, কি বলি আমরা, কুচি মুরগি বলি না, বা অল্প বয়স্ক মুরগি রান্না করে তুমি ওই বিন্নি চাল দিয়ে ভাত রান্না করে যদি নতুন আত্মীয়তা করতে চাও সেটা নিয়ে যাও। তো এরকম একটা কবিতা। আমাদের মধ্যে শব্দগত বেশ মিল আছে, যেমন আমরা উম, আহ, আমরা এটাকে বলি জাক, আর এটাকে বলে জাকসি, আর নখকে বলে জাকসেখল। তো পায়ের সাথেও মানে অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গ বা অন্যান্য ভাষার সাথেও, যেমন আমরা আগুনকে বলি ওয়াল, আর আগুনের যে উচ্ছিষ্ট কয়লা সেটাকে আমরা বলি ওয়ালখি। তাহলে সেই নিয়ে আমি একটা কবিতা লিখেছি যাতে প্রজন্ম এই বিষয়টাও ধারণ করতে পারে বা মনে রাখতে পারে। এখানে বলা হচ্ছে জাকছান ওঙা জাকসিখল, জাকসি জাকফা জাকোদক, মানে হাতের যে অঙ্গ প্রত্যঙ্গ এগুলোর নামের মিল আছে। খিচান ওঙা গিংখি মিক্ষি ওয়াক্ষি দুঃখি আরো ওয়ালখি, দোচান ওঙা দোরেং দোখা দোখ্রু দোয়ামেক, বলছান ওঙা বল্লাসাল বলনাগিল বলব্রেত আরো বলবিত, আইয়াও আংনি আমানি খুরাং ছানচি ছানচিন আমজা। অর্থ যদি বলি তাহলে বললাম যে হাতের থেকে যে অন্যান্য যে প্রত্যঙ্গ সেগুলোর নামের মিল আছে, পায়েরও সেরকম মিল আছে, ইভেন গাছের যে নাম সেগুলোও মিল আছে, পাখির যে নাম সেগুলোও মিল আছে। এবং শেষে বলা হচ্ছে যে আমার মায়ের যে ভাষা অর্থাৎ গারো ভাষা, আবেং ভাষা চিন্তা করেই পারা যায় না, এরকম একটা বিষয়। একটা রোমান্টিক কবিতা পড়বো, তারপরে শেষের দিকে যাব। রোমান্টিক কবিতাটি আর নাম হচ্ছে থাপসিরিরি জাজৌনি কিমা, অর্থাৎ পূর্ণিমার চাঁদ দেখে। কবিতাটি পড়ি। থাপসিরিরি জাজং নিকিমা গিসিক আনসেঙা নমল নিকে ফান্থি সারংরাং খুসুমকেঙা gisik otne jagodottema gisik sadeka ইনানা আ ফান্থেমুতুঙো নামনিক জানোমা। অর্থ দাঁড়াচ্ছে সুন্দর পূর্ণিমার চাঁদ দেখে মনটা নেচে উঠেছে, নেচে উঠে। নোবেল অর্থ হচ্ছে যুবতী মেয়েদের দেখে ফান্থি সারংরাং উঠতি বয়সী যুবকরা শীষ বাজাচ্ছে। গিসিক মানে মন দিয়ে, জাগদত্তিমা হোঁচট খেয়ে তোমার চোট লেগেছে, গিসিক সাদেকা মনে ব্যথা পেয়েছো। ইনানা ফান্তেমুতুঙো তাই বলে কি তুমি যুব বয়সে প্রেম করবে না, এরকম কবিতা। তো আদিবাসীদের আমাদের বৃহত্তর ময়মনসিংহে আদিবাসীদের একটা বিশেষ জায়গা হচ্ছে আবিমা। আবিমা অর্থ হচ্ছে মা, মা মাটি অথবা মাটির মা। অর্থ মাটি, বিমা অর্থ হচ্ছে মাকে বোঝায়। সেটা নিয়ে আমার একটা কবিতা। আবিমা আংনি আচ্ছিয়ানি সং আবিমানি ব্রিং ছিদারি ছিরিং আবিমানি আংনি রাসং আবিমান আংনি আমা আগল সাকনি সিলবাত কুপা আসং। অর্থাৎ আমাদের যে মধুপুর গড় সেটাকে আবিমা বলি আমরা গারোদের ভাষায়। সেখানে বলা হচ্ছে যে আবিমা অর্থাৎ মধুপুর গড় আমার জন্মস্থান, মধুপুর গড়ের বন, মধুপুর পরের নদী ও ঝর্ণা এগুলো আমাদের গর্ব। মধুপুর গড় অর্থাৎ আবিমা আমাদের মা এবং পৃথিবীর সব থেকে সুন্দর জায়গা। শেষ করব শেষ একটা কবিতা দিয়ে। আদিবাসীদের কবিতায় আড্ডায় একটু দোচোয়ানি বা আমাদের যে ট্র্যাডিশনাল রাইস ওয়াইন সেটার ছোঁয়া না থাকলে তো ভালো লাগবে না। তো আমি সেই নিয়ে আমাদের ইসের একটা অংশ। আমরা যখন আমি আমার আগের কবিতায় বলেছি তোমরা মদ বুঝো আমরা চু বুঝি, চু মানে আমাদের জন্য চুই এটা, এবং আমরা দেবতাকে উৎসর্গ করতাম এক সময় চু। তো চু আমাদের বিভিন্ন রকমের হয়, যেটা আমরা রাইস বেয়ার বলি বা রাইস ওয়াইন বলি। ট্রেডিশনালি আমরা নানাভাবে এটাকে ব্যবহার করি এবং এটা মোটেও আমাদের জন্য নেশা করার কোনো উপকরণ নয়। এটা আমাদের জন্য একটা পবিত্র পানীয় বলে আমরা জানি। তো এর মধ্যে এক ধরনের চু আছে চুজাঙ্গি, যেটা হচ্ছে শিশু যখন জন্মগ্রহণ করে সেই নবজাতকের উদ্দেশ্যে 6 মাস আগেই রান্না করা হয় এবং নবজাতক জাত হলে মায়ের সম্মানার্থে এবং সেই নবজাত শিশুর সম্মানার্থে সেটাকে পান করা হয়। আগে ছিল আমরা তো অনেক কালচারে দেখি মধু দেয়,
শিশুর মুখে। আগে ট্র্যাডিশন ছিল আমরা চুজাঙ্গি দিতাম শিশুর মুখে। তো সেই নিয়ে একটা কবিতা। চুজাঙ্গি গত্তাল জাঙ্গিনা আমানি আচ্ছিয়ানা মানকনি রাসংখ্রানা আচ্ছিনি আচ্ছি থাংনা চাসং গতালনা ইয়ান চুজাঙ্গিনা। চুজাঙ্গির একটা ডেফিনেশন একটা ছোট কবিতার মাধ্যমে দেওয়া, যে নতুন জীবনের জন্য, মায়ের সন্তানের জন্য, বংশের প্রদীপের জন্য, মাটির জন্মের জন্য, নতুন প্রজন্মের জন্য আমাদের চুজাঙ্গি। আর মৃত্যুর সময় আমরা যে চু ব্যবহার করি সেটাকে বলি চুমিমাং। এটা দিয়ে শেষ করি। চুমিমাং ব্যবহার করা হয় মানুষ মারা গেলে। এখানে বলা হচ্ছে চুমিমাংয়ে আমি বলেছি বনাঙ্গুবা জমাত কুপানা সিয়া জামানো জাঙ্গি গালমানো জ্রিং যত্না রাসং ছিনা মানক রাং ব্রকেতানা মিকছিকু গুসাদেত্তা উইহা চুমিমাংখো জাক্ষালানা। অর্থাৎ তোমার শেষ বিদায়ে তোমার মায়ের, তোমার বোনের, তোমার দিদির অশ্রুর চিহ্ন স্বরূপ, তোমার প্রতি তোমার পরিবারের ভালোবাসার চিহ্ন স্বরূপ আমরা এই চু মিমাং উৎসর্গ করলাম। তো আপনাদের আবারও অনেক অনেক ধন্যবাদ এবং শ্রদ্ধা জানাই বিশেষ এই আয়োজনের জন্য, আমাকে সুযোগ আরেকবার দেওয়ার জন্য। আমি সকল গারো কবিদের পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাই। থ্যাংক ইউ। ওভার টু দিদি। হ্যাঁ, ধন্যবাদ অপূর্বদা। প্রেম, তারপরে বিদ্রোহ, তারপরে হচ্ছে নিজেদের যে কৃষ্টি, সব আপনার কবিতায় আমরা পেলাম। এখানে আমার একটু যে যে আপনি যে চুর কথা বললেন, এটাকে আসলে আমাদের ইয়েতে প্রথমে বলবো যে বিন্নি ধানের কথা, যে বিন্নি ধান আমাদের মণিপুরীদের মধ্যেও হয়তো আমরা এখানে চাকমা একজন দাদা লিখেছেন যে আপনাদের চাকমাদেরও বিয়েতে বিন্নি ধান রান্না অবশ্যই আবশ্যক। আমাদেরও যখন বিয়ে হয়ে যাওয়ার পরে 5 দিন বা 3 দিন, এটা হচ্ছে আগে 5 দিনে করা হতো। কনে পক্ষ মানে বিয়ের পরে কনে যখন ওর বরের বাড়িতে যায়, বর সহ কনে বরের বাড়ির লোকজন 5 দিনে কনে মানে মায়ের বাড়িতে আসে আর কি। তখন আমাদের খাবার দাবারের মধ্যে এই বিন্নি চালের মানে একটা মানে বিন্নি চালটা থাকে, তার সাথে দুধ কলা বা দই দিয়ে একটা আইটেম থাকতেই হবে, এটা রাখে আর কি আমাদের সমাজেও। সেই বিন্নি ধানের তারপরে পিঠা, এগুলা খুবই মানে নতুন কেউ এলে এটা গুঁড়ো করে মানে ইয়ে করে আর কি কি বলে এটাকে পেস্ট করে এটা দিয়ে পিঠা বানানো হয়, এবং এটার একটা খুবই সমৃদ্ধ একটা মানে আইটেম আর কি, আমাদের মধ্যেও এটা প্রচলন আছে। তারপরে যে আপনি চুয়ের কথা বললেন, এটা আসলে আমাদের সমাজে বা আমার কাছে মনে হয় এটাকে না আমাদের আদিবাসীরা সবাই মানে অভ্যস্ত। এখন এটাকে ভুলভাবে উপস্থাপন করা হয়, আমার কাছে যেটা মনে হয়। আমি এটা বিতর্ক বা এটাতে যাচ্ছি না, যে এই যে আপনি সুন্দর করে বললেন যে বাচ্চার মুখে দেওয়া হয়, তারপরে হচ্ছে বিয়ের সময়, তারপরে হচ্ছে যে মৃত্যুর সময়, এটা হচ্ছে একটা ধর্মীয় উপাদান। এটা হচ্ছে এখানে আমরা এটা ভক্তি সহকারে এটা নিবেদন করি, কিন্তু এটাকে আমাদের হয়তো আমরা হয়তো ও সাধারণ জনগণের কাছে পৌঁছতে পারছি না, বা এরকম আমার যেটা মনে হয় এটাকে না মানে ভুলভাবেও এটা উপস্থাপন করা হয় আর কি। সেটা আদিবাসীর কথা উঠলে এরকম একটা আলোচনা ঠিক না, সবার মানে ধারণা এরকম। আপনি অনেক সুন্দর করে এটা উপস্থাপন করলেন, খুবই ভালো লাগলো। তারপরে হচ্ছে যে আপনার যে কবিতা খুব সুন্দর, মৃন্ময়ী মোর মন, এখানে যে কবিতাটা আপনি বললেন অনেক সুন্দর কবিতার বিষয়টা ছিল যে আমরা যখন বাইরে বেরোই, আমরা যখন ছোট ছিলাম তখন বিভিন্ন রকমের বিরূপ মন্তব্য বলবো না, যে কি করা, অন্যদের কাছে আমরা যখন আগে বাইরে বেরোতাম একটু ভয়েও থাকতাম, মানে বাইরে থেকে টুকটাক বিভিন্ন রকমের মন্তব্য এরকম চলে আসতো। সেই কথাগুলো আপনি খুব সুন্দর করে বলেছেন, মনের কথা বলতে গেলে এটা আপনি যেটা বললেন আমার মনের কথা। প্রথম কবিতাটা যে মৃন্ময়ী মোর মন, কবিতার শিরোনামটা আমার ঠিক এখন মনে পড়ছে না, কিন্তু এই কথাটা খুবই মানে খুবই প্রাসঙ্গিক আমার কাছে মনে হয়। এটা আমি
আপনার সাথে খুবই একমত এই জায়গাটায়, যে আপনার যে কথাটা খুবই সুন্দর এই কবিতাটা। এটা এটা থেকে আসলে আমাদের মনে হয় নিজেদেরকে নিজেই আমরা এটা থেকে রক্ষা করতে হবে আর কি। অন্য কারো মনে হয় আমাকে মানে ইয়ে করতে হবে, প্রতিরোধ করতে হবে এই থেকে আর কি। সেরকম আর কি। আমি একবার আলোচনা ঠিক না, যে আমাদেরকে যে জানে না বা বা জানতে চাওয়া জানে না, বা আমার মণিপুরি বললে অনেকে চেনে না, গারো বললে অনেকে হয়তো চেনেন, অনেকেরই ধারণা কম। এটার জন্য আমার কাছে মনে হয় যে এটা কি আমরা কি প্রচার করছি না, নাকি ওরা জানে না, এরকম যে সেটাই আর কি আলোচনাটা। আপনার কবিতাটা খুবই আমার ভালো লেগেছে, এবং আপনি ভালো থাকবেন, এভাবে চর্চা চালিয়ে যাবেন। আরো সুন্দর সুন্দর কবিতা আপনার কাছ থেকে আশা করছি অবশ্যই, এবং হয়তো কোনো এক সময় আমরা আবার এভাবে মিলবো। আপনারাও আয়োজন করবেন, আমাদেরকে ডাকবেন, আমরাও যাব। সেভাবে হয়তো আমাদের মধ্যে একটা সেতু বন্ধন থাকবে, এবং প্রমোদ দাকে এই সেতু বন্ধন করার জন্য খুবই খুবই আন্তরিকভাবে আমি কৃতজ্ঞতা জানাচ্ছি। এবং সবাই যেন এখানে যারা সম্পৃক্ত হয়েছে, সবাই যেন ভালো থাকে, সবাই যেন যার যার অবস্থান থেকে তার সমাজকে যেন এগিয়ে নিয়ে যায়, সেই কামনা আমি করছি। এবং আমি আজকে না, আমরা গৌরবদার কাছে যাই। আমরা যদি গৌরবদা যদি শুনতে পান, আমি জানি না, ওনার আরো কয়েকটা কবিতা পড়ার কথা ছিল, তো আমাদের সময় আমি 2 ঘন্টা ধরে রাখছি, আরো 10-15 মিনিট বাকি আছে। সব শেষে আমরা সবিতা দিয়ে কাছ দিয়ে আমরা শেষ করবো আর কি। গৌরবদা আছেন, আমাদের যোগেশ্বর অপু আছে, ওনাদের দুজনের একজন। হ্যাঁ, বলেন। আমি কি বলে প্রমোদদা, আমি মানে এখন আপনার কাছে ছেড়ে দিতে চাচ্ছি পুরো আচ্ছা, আচ্ছা, ইয়েটা। আপনি আচ্ছা, আচ্ছা, আপনি ইয়ে করেন, আমি এখন শুনি নাকি। আচ্ছা। হ্যাঁ, সবাই ভালো থাকবেন, সবাইকে আমার শুভেচ্ছা। সবাই ভালো থাকবেন, এবং আমরা যেখানে থাকি আমরা আমাদের সমাজটাকে আমার মতো করে আমরা এগিয়ে নিয়ে যাব, ঠিক প্রত্যয় আমি সব ব্যক্ত করতে আমার সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। থ্যাংক ইউ রমিতা। তাহলে আমরা অপূর্বদার কাছে যাই। আমি কথা বাড়াচ্ছি না। অপূর্বদা, আপনার যদি কি থাকে, অপূর্বদা তো না, গৌরবদা, সরি, গৌরবদার কাছে যাই। ফাদার গৌরব, আপনি আপনার 2-একটা কবিতা আরো কি শোনাবেন? শুনে তারপর আমরা ওই সবিতাদির কাছে গিয়ে আজকের অনুষ্ঠানটা শেষ করবো আর কি। আপনার যদি গৌরবদা। হ্যাঁ, শোনা যাচ্ছে। ধন্যবাদ। হ্যাঁ, শুনতে পাচ্ছেন আশা করি। ধন্যবাদ জানাই আবার সুযোগ দানের জন্য। শুনতে পাচ্ছেন তো নাকি? হ্যাঁ, শোনা যাচ্ছে একদম। ওকে, তাহলে একটা কবিতা শুনাই। এই কবিতাটি যে শহরে তুমি নেই। এই কবিতাটি ইউটিউবেও পাবেন। সেটা বর্তমান সময়ের একজন বলা যায় আবৃত্তি শিল্পী, তিনি আবৃত্তি করেছেন শ্রাবণী আক্তার নামে, খুব নামকরা বর্তমান সময়ে। তিনিও সেটা আবৃত্তি করেছেন এবং তার নিজস্ব ইউটিউব চ্যানেল আছে, সেখানেও প্রকাশ করেছেন। কবিতার নাম যে শহরে তুমি নেই। তুমি জানতে চাও আমি কেমন আছি, যে শহরে তুমি নেই সেই শহরে আমি কেমনই বাঁচি। যে বাতাসে তোমার নিঃশ্বাসের ঘ্রাণ মিশে থাকবে না, সে বাতাস আমি কি করে গ্রহণ করি। যেখানে তোমার ছায়া পড়বে না, যেখানে পড়বে না তোমার পায়ের চিহ্ন, সেখানে কি করে থাকি। কৃষ্ণচূড়ার রাঙা পথ, বকুলের সবুজ উদ্যান, বৈশাখীর মঙ্গল শোভাযাত্রা, আবির রাঙা ফাগুনের রঙিন দিন, শরতের কাশফুল বিছানো পথ, বর্ষার জলে ধোয়া এই ধুলি মাখা পথ কি করে হাঁটি। তুমি ছাড়া আমার দম বন্ধ হয়ে আসছে। শহরকে মনে হয় অক্সিজেন বিহীন অন্ধকার কুঠুরি। যখন তুমি ছিলে আমি আর কিছু না পাই অক্সিজেনটুকু পেতাম, ভালোবাসা না পাই সঙ্গটুকু পেতাম, প্রেমিক না পাই চলার বন্ধু পেতাম। আর আজ চারিপাশে মানুষের নির্গমন, কার্বন ডাই অক্সাইড ছাড়া আর কিছু নেই। শহরকে মনে হয় ধুধু মরুভূমি।
জনমানব শূন্য প্রান্তর, হাজার মানুষের ভিড়ে আমি একা, আমি নিঃসঙ্গ। সেদিন তুমি বালুচরে খেলা করা ওই শিশুর মতো সামান্য অভিমানী, ঘূর্ণিবায়ুর বেগে চোখের পলকে হাওয়ায় মিলিয়ে গেলে। প্রেম ভালোবাসার চেয়ে তোমার রাগ অভিমানকে মূল্য দিলে, সম্পর্কের চেয়ে মূল্য দিলে তোমার অহংকারকে। এত বছরের প্রেম উপেক্ষা করে একাকী আমায় ফেলে শহর ছেড়ে চলে গেলে। বলো কি করে পারলে আমায় ছেড়ে যেতে, কি করে পারলে আমায় ভুলে যেতে? ভোলার উপায় না দাও, অন্তত শোক বইবার মতো শক্তি আমায় দাও। ভালো না রাখো, ভালো রাখার মন্ত্র দাও। আরেকটা পড়ি, সেটা হলো কবিতার নাম নিঃশব্দ পদচারণা। তোমার হৃদয়ে আমার নিঃশব্দ পদচারণা, দিবস রজনী নিত্যই আনাগোনা। বেকুল হিয়া তৃষিত প্রাণ হরিণীর মতো, প্রেম বাড়ি অন্বেষণে ঘুরিছে কত শত। দিবসের প্রতি মুহূর্তে প্রতি ক্ষণে নিঃশব্দ পদচারণা ছিল তোমার মনে। দিবসের পূজা অর্চনায় নৃত্যে গীতে ছিলাম নিত্য কর্মে তোমার সাথে। তব হৃদয় মন্দিরে প্রেম প্রসাদ লাগি, ঘুরিয়াছি ভিখারির মতো ভিক্ষা মাগি। পাষাণ মুখ দেবীর মতো রহিলে নির্বাক, চাহিলে অশ্রু জলে মঙ্গল ঘট ভরিয়া থাক। প্রেম প্রকাশিলাম তব হৃদয়ের কাছে, সপিলাম উজাড় করি মোর যাহা আছে। মোর প্রাণ অর্ঘ্য করি দিলাম তোমার তরে, পাদপ্রান্তে রাখিলে তুমি অবহেলা অনাদরে। তবু রাখিয়া আসিলাম দুঃখ সুখের স্মৃতি, যদি কোনোদিন জ্বলিয়া উঠে মম প্রেম জ্যোতি। তব হৃদি মাঝে স্থান দিও মোরে, আপনার করে রাখিও প্রেম বাহুদূরে। যেহেতু রাত ঘনিয়ে আসছে, মনে করি একটা রাতের কবিতা শুনিয়ে আমি শেষ করতে চাই। কবিতার নাম আশার প্রদীপ। এখন গভীর রাত, ঘরের বাতিগুলো একে একে সব নিভে গেছে, পৃথিবীর সব কোলাহল থেমে গেছে, আর আমি নিঃসীম অন্ধকারে আশার প্রদীপ জেলে বারান্দায় আছি প্রত্যাশা রাখি মেলে। চোখে ঘুম আসে না, তুমি বারে বারে আসো, মোর নাম ধরে থাকো। তাই চোখ মেলে থাকি যেন এমনি করে তোমায় দেখি। যদি এসেও ফিরে চলে যাও, যদি তোমার আর না পাই দেখা, যদি তোমারে হারাই, তাই আশার প্রদীপ জেলে প্রত্যাশা রাখি মেলে আছি গভীর নির্জন রাতে, নাম না জানা ওই তারার সাথে। আবারও সকলকে ধন্যবাদ জানাই এবং শুভরাত্রি জানাচ্ছি। সবাইকে ধন্যবাদ। আচ্ছা, এবার আমরা সবিতাদির শেষ কথা শুনে, উনি আজকে সবার সভাপতিত্ব করেছেন। আমরা খুব আচমকা করে ওনাকেই আজকে সভাপতিত্ব করার জন্য বলেছি, আমাদের মধ্যে উনি একটু বয়োজ্যেষ্ঠ সেই হিসাবে, এবং আজকে ওনার শেষ বক্তব্য দিয়ে আজকে আমাদের এই অনুষ্ঠান শেষ করব। হ্যাঁ সবিতাদি বলেন। হ্যাঁ, শুনতে পাচ্ছেন? হ্যাঁ অবশ্যই, হ্যাঁ একদম ক্লিয়ার, একদম ক্লিয়ার। আবারও ফিরে এলাম আপনাদের মাঝে। অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। যারা আমাদের লাইভ দেখছেন তাদের কমেন্ট করছি, খুবই ভালো লাগছে। এবং সবচেয়ে বড় কথা যে রমিতা দি, যে আপনার সুন্দর সঞ্চালনা আমাকে অভিভূত করেছে। যে কখন যে সময়টা 2 ঘন্টা পার হচ্ছে আমি টেরই পেলাম না। আমার কবিতা শুনে এতই মুগ্ধ, মানে আবেগ। আমরা আজকে মনে হলো অনেক ভাষাভাষীর মানুষ হলেও আমরা আজকে একটা ছাদের নিচেই যেন আমরা একত্রিত হলাম, আমরা আত্মার বন্ধনে আমরা আবদ্ধ হলাম, মনে হচ্ছে তাই।
আমি জানি না আপনাদের কাছে কি মনে হচ্ছে। তো সবশেষে যে কথাটা বলতে চাই যে এই যে আমাদের যে চেষ্টা যে কবিতার মাধ্যমে আমরা যে একে অপরের মন ছুঁয়ে যাচ্ছি, আমরা স্পর্শ করছি আমরা একে অপরকে, সেটাই হচ্ছে বড় বিষয়। তো যারা এই অনুষ্ঠানের উদ্যোগ নিয়েছেন তাদেরকে আমার অশেষ অশেষ কৃতজ্ঞতা, এবং সবচেয়ে যে বড় কথাটা যেটা আমার স্নেহভাজন আনন্দজ্যোতি, তাকেও আবার এই অনুষ্ঠানের মাধ্যমে অনেক কৃতজ্ঞতা জানাচ্ছি, অনেক ভালোবাসা জানাচ্ছি। সে এই এত বড় একটা প্ল্যাটফর্মে আমাকে জায়গা করে দেওয়ার জন্য। আমি কবিও নই, এত ভালো বলতেও জানি না, তারপরেও যেটা না বললেই নয় সেটাই বলছি যে জীবনানন্দ দাশের কবিতার যে শেষের যে সবিতার যে কবিতা, সেটা তিনি শেষ বলছেন যে এত কাছে তবু কত দূরে। কিন্তু আমি বলছি মানে কত দূরে তবুও কত কাছে। আজকের এই কবিতার যে আলোচনা, যে মানে উপস্থাপনা, সঞ্চালনা এবং কবিতের যে কবি, সেগুলো শুনে মনে হচ্ছে যেন তাই। আশা করব আমরা সেই জীবনানন্দ দাশের কবিতার উল্টো পিঠটাই যদি ধরি, কত দূরে তবুও কত কাছে। আমাদের এই অনলাইন ভার্চুয়াল যে অনুষ্ঠান, এটার শ্রীবৃদ্ধি কামনা করছি, এবং আবারও ভবিষ্যতে আপনাদের সাথে দেখা হবে, কথা হবে, কবিতা হবে, এই আশাবাদ ব্যক্ত করছি। এবং সবার সুস্বাস্থ্য, আজকে যে আমরা যে করোনা মোকাবেলা করছি, আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আপনাদের সবাইকে আবারও অনেক অনেক প্রীতি শুভেচ্ছা জানিয়ে আমার আজকের অনুষ্ঠান এখানে শেষ করছি। আপনারা সবাই ভালো থাকুন। শুভরাত্রি। ধন্যবাদ। হ্যাঁ, ধন্যবাদ এবং শ্রদ্ধা জানাচ্ছি আমাদের আয়োজকদের পক্ষ থেকে সবিতা চাকমা, শ্রদ্ধেয় সবিতা চাকমা। আমরা সবাই জানি যে আমাদের আজকের এই অনুষ্ঠান বা আমাদের যে মাসব্যাপী যে অনুষ্ঠানটা আমরা শুরু করছি হলো আমরা গত 17 তারিখ আগস্টে। তো আমাদের মধ্যে আমাদের যারা আয়োজক তারা হচ্ছেন বাংলাদেশ মণিপুরী সাহিত্য সংসদ, পরে হলো চিটাগাং হিল ট্র্যাক্স রাইটার্স ইউনিয়ন, থকবিরিম, মণিপুরি মিরর, এই 4টা অর্গানাইজেশনের মানে সহযোগিতায় বা আমরা একসাথে মিলেই আমরা এই অনুষ্ঠানটা করছি। আর হলো আজকে হলো 11তম দিন। আগামীতে আমাদের মধ্যে থাকবেন আপনার সুদূর থেকে তিয়াসা চাকমা, জাপান থেকে। উনি একটা কথা বলবেন একটা বিষয় নিয়ে, চাকমা ভাষা বা চাকমা সাহিত্যের ট্রেন্ড নিয়ে। তারপরে আমাদের মধ্যে আসবেন একে সেরাম, বাংলাদেশের সিলেটের মণিপুরী কবি, লেখক এবং অনুবাদক, বিভিন্ন নাম এবং সংগঠক অবতীন। তারপরে আছেন আমাদের গীতা দিদিও কথা বলবেন। এইভাবে আমাদের আরো 4-5টা বা 6টার মতো পর্ব আছে আমাদের। আর আরো হয়তো আমাদের মধ্যে কবিতা নিয়ে আরো আসবেন, সাহিত্য আড্ডা হবে। তো আবারও সবাইকে যারা দেখছেন এবং আজকে যারা উপস্থিত আছে সবাইকে শ্রদ্ধা, ভালোবাসা, শুভেচ্ছা জানিয়ে আজকের লাইভ এখানে শেষ করছি। আপনারা আবার যোগ হবেন আমাদের সাথে একই মঞ্চে।